আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ইয়ে মামুন জি স্যার। মামুন ওই যে তুমি এটা একটু যে ম্যানুয়ালটা আছে না, এই জি স্যার। ইয়ে, নতুনটা যেটা নতুন ম্যানুয়ালটা আমাকে একটু মেলে পাঠাতে পারবা? স্যার বিজনেস লো স্যার। হ্যাঁ, 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 নতুনটা পারবা? স্যার আমি দেখতেছি স্যার। হ্যাঁ, স্যার আমি ট্রাই করতেছি স্যার। হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, শোনা জি, যাচ্ছে স্যার। আসসালাম। আচ্ছা, তো আসসালামু আপনার সবাই আলাইকুম ভালো স্যার, আছেন শোনা তো, না? যাচ্ছে? জি স্যার। ভালো আছেন, আচ্ছা। আপনাদের কি মানে ক্লাস কি শুরু হয়েছে আপনাদের, মানে এই এই আপনাদের নতুন ব্যাচ তো শুরু হয়েছে ক্লাস, তাই না? জি স্যার। ল ল কি শুরু হয়েছে, ল? না স্যার, না আজকে স্যার। ও, বি সেকশনে ফার্স্ট ক্লাস স্যার। বি সেকশনে ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখানে ক্যাপ্টেন কে কে আছেন? ক্যাপ্টেন আছেন না আপনারা? জি স্যার। কে আছেন একজন? জি স্যার। কি নাম আপনাদের? নাম নাম এখানে আসতেছে না। রাহাত ইসলাম আমার নাম স্যার। একজন বোধহয় বুশরা, একজন না? জি স্যার। আর একজন কে? রাহাত। সাইফুল নাকি? রাহাত স্যার। কে, মোশাররফ নাকি? বলেন। রাহাত ইসলাম আবু সাইদ আমার নাম।
হ্যাঁ, রাহাত ইসলাম আবু সাইদ। বলেন আপনাদের নাম বলেন। স্যার সাউন্ড জানা। আপনাদের নামটাই তো ইয়ে আর কি, রাহাত ইসলাম না? জি স্যার। রাহাত ইসলাম, ওকে, বুঝতে পেরেছি। আপনাদের কাছে বই আছে তো না? বই আছে না আপনাদের কাছে? জি স্যার। জি স্যার। ম্যানুয়ালটা আছে, হ্যাঁ, জি মোটামুটি স্যার এখন আছে। ম্যানুয়াল দিয়েই তো কাজ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমরা আজকে শুরু করব, আপনাদের ম্যানুয়াল দেখেই আমরা শুরু করব। হ্যাঁ, ম্যানুয়ালে সফট কপি থাকলে ভালো হতো, শেয়ারিং করলে। সফট কপি একটা আমার এখানে ছিল, কিন্তু আমি এখান থেকে দেখলাম মুছে গেছে, আমার এখানে নাই। দেখি যদি দিতে পারে সামনের ক্লাস থেকে আমরা করবো। আর না হলে আপনাদের কারোর কাছে কি ম্যানুয়ালটাই আছে? কোনো সফট কপি আছে কারোর কাছে আপনাদের? স্যার আমার কাছে আছে। সরি। আমার কাছে আছে। আচ্ছা, তাহলে আপনি একটু আমি আমার এই মেল নাম্বারটা আমি লিখে দিই চ্যাট চ্যাট বক্সে। বক্সে দিমু স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে দিমু। হ্যাঁ, হ্যাঁ, চ্যাট বক্সে দিতে পারেন, অথবা আমি আমার মেল নাম্বারটা লিখে দিতে পারি, সেখানে দিতে পারেন। হ্যাঁ, এই যে এটা আমার স্যার মেল। চ্যাট বক্সে দিলে ভালো হয়, সবাই পেয়ে হ্যাঁ, যাবে একবারে। চ্যাট বক্সে দিলে ভালো হয়। আচ্ছা, দেন, চ্যাট বক্সে দেন। হুম, অথবা আমার ইমেলে দিতে পারেন, ঠিক আছে। ওকে। ধরে দিয়ে যান, তারপরে আমি ডাউনলোড করে নেবো, অসুবিধা নেই। এরপরে মনে থাকলে আর কি। তো আমরা এবার শুরু করি আমরা। আপনাদের সাথে তো মানে আমার ও তো স্যার পরিচয় না, নাই। এটা কোশ্চেন, সরি স্যার। সরি। কোশ্চেন এটা। আমি মনে করছি হ্যাঁ, বই। এটা কোশ্চেনটা আমি মনে করছি বই। বই নাই। কোশ্চেন হ, মানে যে স্যাম্পল কোশ্চেন আমি মনে করছি বই, এটা সরি স্যার। শোনা যায় না, আপনি একটু মানে করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি জি স্যার, স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ, মানে কিন্তু স্যার এটা আপনাদের কথা কোশ্চেন, শুনতে পাচ্ছেন না কেন? কোশ্চেনটারে আমি বই মনে করছিলাম, সরি স্যার। ও, কোশ্চেনটাকে বই মনে করছেন। আচ্ছা, কোশ্চেনও দিয়ে রাখেন, সমস্যা নেই। হুম, আচ্ছা, বই থাকলে, যাদের আছে আপনি সে থাকলে চ্যাট বক্সে দিয়ে দিন কেউ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শুরু করি। তো আপনারা তো আপনারা এখানে 107 জন আছেন, এখন প্রেজেন্ট আছেন, 8 জন হয়ে গেছে। তো আমরা শুরু করি যে আমাদের কোম্পানিজ অ্যাক্ট। আমরা সবাই জানি যে কোম্পানিজ অ্যাক্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ একটা মানে আইন। গু- গুরুত্বপূর্ণ আইন আইন আমরা জানি। এবং এই আইনটা আসলে, যেমন আমরা যখন আমাদের ক্লায়েন্ট যারা থাকে, তারা ম্যাক্সিমামই থাকে হলো কোম্পানি, তাই না? দেখা যায় 99% ক্লায়েন্ট হলো আমাদের, মানে আমরা যেখানে কাজ করি সেটাও কোম্পানি। আমরা যদি চাকরি করি সেটাও কোম্পানি আবার, তাই না? সুতরাং আমরা চাকরি করতে গেলেও কোম্পানিতে করতে হয়। ক্লায়েন্টগুলো সাধারণত কোম্পানি বেশি হয়। সুতরাং এই কোম্পানি আইনটা ভালো করে জানা দরকার, এবং ভালো করে জানা দরকার, এবং ব্যক্তি এটাকে আপনাদের প্র্যাকটিক্যাল যেটা, মানে আপনাদের বাস্তবের সাথে এটাকে রিলেট করা দরকার। মানে আপনি পড়ে গেলেন কিন্তু বাস্তবের সাথে এটাকে আপনি মানে করতে পারলেন না, তাই না? তাহলে সেক্ষেত্রে কোনো মানে খুব লাভ হবে না আর কি। তো আমার মনে হয় যে আহ, আপনাদের আসলে এটা হওয়া উচিত এরকম যে বাস্তবের সাথে এটা রিলেট রিলেট করে করে পড়া উচিত। তো এখানে আপনার সামনে, সবার সামনে ম্যানুয়াল বই আছে। এখানে বলা আছে যে দেখেন, পেজ নাম্বার কত, 4। পেজ নাম্বার 4-এ নেচার অ্যান্ড ফরমেশন অফ কোম্পানিজ প্রথমে লেখা আছে। নেচার অ্যান্ড ফরমেশন অফ কোম্পানি, তার মধ্যে বলা আছে অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট। আসলে যেহেতু আমরা শুরু করছি, তো শুরু করার আগে আমরা আসলে জানবো যে কোম্পানি আইন সম্পর্কে জানবো। যে কোম্পানি আইন, আমরা জানি যে কোম্পানি আইন হলো এই 1994 সালে যেটা হয়েছে সেটি আমাদের কোম্পানি আইন। তারপরে এখনো কোম্পানি আইন হয় নাই। অ্যামেন্ডমেন্টের জন্য বিভিন্ন সময় চেষ্টা হয়েছে, তবে বিভিন্ন পক্ষের মানে কামড়া কামড়িতে, আমি যদি সহজ করে বলি, মানে এটা মানে আলোর মুখ দেখে নেই। বিভিন্ন পক্ষ বলে যে আমাদের কথা শুনতে হবে, ওই পক্ষ বলে না আমাদের কথা শুনতে হবে।
এইভাবে আর ওটা হয়নি। সেটা বিভিন্ন ড্রাফট বের হয়েছে। 13 সালে একবার ড্রাফট হয়েছে, আবার 13 সালের পরেও একবার ড্রাফট হয়েছে। হুম 2000 বোধ হয় 23 সালেও হয়েছে এরকম। 23 সাল না, 2001 সালে বোধ হয়। না, সরি সরি, 2021 সালে, 21 সালে হয়েছে। কিন্তু আইনটার মুখ দেখেনি, ওটাই রয়ে গেছে। তো আমরা দেখি, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 ইজ দ্য ল হুইচ গভর্নস। কোম্পানি আইন হলো ওই আইনটা যেটা গভর্ন করে কি, ইনকর্পোরেটেড ডোমেস্টিক এন্টিটিস। কি করে? ইনকর্পোরেটেড মানে দেখেন, আমাদের দেশে যেগুলো ইনকর্পোরেট করা, সেই ডোমেস্টিক এন্টিটিগুলোকে কি করে, সেটা পরিচালনা করে থাকে, মানে গভর্ন করে থাকে। এইটা বলতেছে আর কি। এবং কি বলতেছে, ইন বাংলাদেশ, এবং যেগুলো যেগুলো বাংলাদেশে কি করা যায়, বাংলাদেশে যেগুলো ইনকর্পোরেটেড বাংলাদেশে, সেগুলোই শুধু কি নিয়ে আলোচনা করে থাকে এই কোম্পানি আইন। এছাড়াও পারে এবং বলছে ইট ইজ দ্য মেইন স্ট্যাটিউট, এটা আসলে মূল আইন। স্যার কিছু জন বই শেয়ার করছে। আমরা শুনতে পাই না কারো, ওই যে একটু একটু বুঝতে পারি, জোরে বললে মানে ভালো হয়। স্যার স্যার একজন বই শেয়ার করছে। স্যার জি ম্যানুয়ালটা শেয়ার করা হয়েছে স্যার, ম্যানুয়ালটা শেয়ার করেছেন কোনটা, উপরটা চ্যাট নিয়েছেন? বক্সে স্যার, অনেকেই, আমিও দিয়েছি স্যার, অনেকেই দিয়েছে। আচ্ছা আচ্ছা, তানভীর দিয়েছেন? কে দিয়েছেন? স্যার ওই স্যার তানভীর, আমি তারপরে স্যার আমি দিলাম ইউসুফ, আচ্ছা মানে ঠিক আমারটা আছে, দেখি লোডিং দেখি। হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ডাউনলোড হোক, আমরা আমাদের বলতে থাকি। জি স্যার। ডাউনলোড হতে থাক, না টাইম লাগবে তো একটু, ডাউনলোড জি হইতে স্যার। বলে। ডাউনলোড হইতে থাক, আমরা একটু আমরা একটু স্যার কাইন্ডলি স্ক্রিন শেয়ার করলে একটু ভালো হতো, হ্যাঁ একটু আচ্ছা, দেখে তাই দেখে না? করতে। আর আপনাদের সামনে বই নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা ডাউনলোড হয়ে যাক, তারপরে করছি। হ্যাঁ, মনে হয় হয়ে গেছে, যদি 50 MB হয়ে থাকে। দেখি ডাউনলোড হয়েছে কিনা। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি আসলাম। বিজনেস লতে কি স্যার আপডেট কোনো কিছু এসেছে এবার? না না। হুম, পুরান পুরান বইটা না, কত আছে, স্যার? আপডেট ওই 2020 সালে যেটা হয়েছিল, সেটাই হলো বিজনেস লতে আপডেট। তারপরে আর মানে কোম্পানি আইনে আইনে কিছু আসে নাই। আর যেগুলো সিকিউরিটিজ লস, সেখানে তো অনেক কিছুই চেঞ্জ হয়। তারপরেও আপনাদের ম্যানুয়ালে মোটামুটি ইয়ে আছে। তা আপনাদের তো সিকিউরিটিজ লস তো নাই এখানে, আছে? সিকিউরিটিজ লস তো আর নাই আপনাদের, তাই না? আপনাদের ল আছে হলো কোম্পানি, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, পার্টনারশিপ আর কন্ট্রাক্ট, কোনো চেঞ্জ নাই। কোম্পানি 2020 সালে আছে, এই আর কি। আমরা পেয়েছি আমরা আসলে এখন। তো আমরা এক কাজ করি। স্যার, আমাদের কি পরীক্ষার সিলেবাসই 4টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চারটেই তো, দেখেন এটার ওয়েট আছে, এই চারটেই সিলেবাস। জি এবং আমার যেটা ধারণা, চারটে আমি পড়াবো। আপনাদের অন্য কোনো টিচার আছে কিনা, কো টিচার আছে কিনা আমি জানি না। হ্যাঁ, যদি থাকে তো সমস্যা নাই, থাকলে আমরা কথা বলে নেব। হুম, আচ্ছা। আপনি দেখতে পাচ্ছেন তো, না? জি স্যার, জি জি দেখা স্যার। যাচ্ছে স্যার। ওকে, ফাইন। এই আমরা দেখতেছি এখানে, যেটা এখন আমরা পড়বো, যেটা এই যে দি কোম্পানিজ অ্যাক্ট ইজ দ্য ল হুইচ গভর্নস ইনকর্পোরেটেড ডোমেস্টিক এন্টিটিস ইন বাংলাদেশ। বাংলাদেশের বাংলাদেশে যেগুলো ইনকর্পোরেট হয় কোথায় জানেন? যে এন্টিটিগুলো ইনকর্পোরেট কোথায় হয়? RJSC তে। RJC, হ্যাঁ, রেজিস্টার অফ জয়েন্ট স্টক জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড কোম্পানিজ। ফার্মস, তাই না? RJSC&F, তাই না, অ্যান্ড ফার্মস, হ্যাঁ, ফার্মস, আচ্ছা। সেইখানে হয়। এবং বলছে কি যে ইন বাংলাদেশ ইট ইজ দ্য মেইন স্ট্যাটুট। তো আপনাদের মনে রাখতে হবে যে আমরা অনেক সময় বলে থাকি কোম্পানি আইনকে বলে থাকি মাদার ল বলে থাকি, এরকম বলে। কারণ হলো কি যে অন্য যে আইনগুলো হয়, সেগুলোর যে স্টাইল থাকে, ডিজাইন থাকে, স্টাইল এবং সবই থাকে হলো কোম্পানি আইনের মতো মতো করে। এই জন্য এটাকে বলা হয় মেইন স্ট্যাটুট বা মাদার ল বলা হয়। বলছে যে এবং গভর্নিং দ্য ক্রিয়েশন, স্যার, ফাংশনিং অ্যান্ড ডিসলিউশন অফ কোম্পানিজ
তাহলে এই কোম্পানি আইনের মধ্যে কি কি আছে, কিভাবে কোম্পানি তৈরি করবেন, ক্রিয়েট করবেন, কিভাবে ফাংশন করবে, কিভাবে এটাকে ডিসলভ করতে পারবেন, সেগুলো সব বলা আছে। আরো বলা আছে রিলেশনশিপ অফ শেয়ার হোল্ডার্স টু এ কোম্পানি। যারা কোম্পানির যারা মালিক, শেয়ার হোল্ডার আমরা জানি, তার সাথে আসলে কোম্পানির সম্পর্কটা কেমন করে হবে, কেমন করে সম্পর্ক হবে, উম, সেই বিষয়টা আলোচনা করা আছে। পিরিয়ডিক ডিসক্লোজার, তাই না? আপনাকে মানে 1 বছর পরে বা 3 মাস পরে, 6 মাস পরে, হ্যাঁ, বা 28 দিন পরে, 21 দিন পরে, হ্যাঁ, কি করতে হবে সেই ডিসক্লোজার গুলোর কথা। এবং অডিটের রিকোয়ারমেন্টস, কোম্পানি আইনে আছে অডিট রিকোয়ারমেন্টস এর কথা বলা আছে, যে অডিটের কি কি রিকোয়ারমেন্টস থাকবে সেগুলো বলা আছে। এবং ফাংশনস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, মানে আর যে হ্যাঁ, রেজিস্ট্রার সাহেব যে, হ্যাঁ, তার যে ফাংশন সেটাও বলা আছে এখানে। অ্যান্ড দ্য জুরিসডিকশনস অফ দ্য কোর্ট ইন রিলেশন টু কোম্পানি, এবং কোম্পানির সাথে কোম্পানির কোর্ট, হ্যাঁ, কোর্টের কি এখতিয়ার আছে সেটাই কোম্পানি রিলেটেড, সেটাও এই আইনের মধ্যে বলা আছে। এই হলো অ্যাবাউট দ্য কোম্পানিজ অ্যাক্ট। আপনারা কি বুঝতে পারলেন আমি যা বললাম এতক্ষণ? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। জি স্যার, ক্লিয়ার। বুঝতে পেরেছি ক্লিয়ার, স্যার। ওকে। আমি আপনাদের আর আরেকটা যে কথা বলি। জি, বলেন। স্যার আর জে এস সির পরে কি এফ আছে নাকি? এফটা হ্যাঁ, এফ আছে, রাইট? হ্যাঁ, আর জেসি এন্ড এফ, ওই যে এন্ড এফ মানে এই এন্ড যে এন্ড ফার্মস, এই যে এন্ড ফার্মস দেখছেন? জি স্যার। হ্যাঁ, এই জন্য আচ্ছা ঠিক আছে। নাম হলো এরকম RJHC এন্ড এফ। তো আপনাদের আমি একটা জিনিস বলি, যে আমি আপনাদের একটা কথা বলি, যে যে কোনো ধরনের কোশ্চান রিগার্ডিং কোম্পানি, অথবা আপনাদের যদি নিজেরা ক্লায়েন্টে যে কোনো সমস্যায় পড়েন, অথবা আপনাদের ফার্মের কোনো সমস্যা যদি হয় রিগার্ডিং কোম্পানি, আপনি আমার সাথে আলোচনা করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমার কাছে যদি মনে হয় যে প্রবলেমটা নতুন, আমি হয়তো পরের দিন বলবো। কিন্তু আমি মনে করি যে আমি, মানে আপনারা যে স্যারের কাছে পড়তেছেন, আপনাদের জন্য এই স্যারই হলো আপনাদের জন্য এই সমস্ত প্রশ্ন করে সব বুঝে নেওয়ার জন্য। আমি মনে করি যে আপনাদের এটা একটা রাইট প্লেস। যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন। কারণ কেন বলি, যে বাংলাদেশে যত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, যত চার্টার্ড সেক্রেটারি আছে, হ্যাঁ, তারপরে যত মানে সিএমএরাও আছে, এরা যদি আমাকে চেনে বা জানে বা আমাকে পায়, সবাই আমার কাছ থেকে আমাকে কোশ্চেন করে রিগার্ডিং মানে নিউ ইস্যুজ, হ্যাঁ, অফ কোম্পানিজ অ্যাক্ট। সুতরাং এটা আমি আপনাদের বলতেছি যে আপনারা প্রশ্ন করতে কোনো করেন না। আমার সুবিধা হলো যে আমি আজকে না পারলে আমি সামনে ক্লাসে বলবো, কিন্তু জিনিসটা আপনি প্রপার ব্যাখ্যা পাবেন। বুঝতে পারছেন? এই জন্য বোঝার জন্য আমি মনে করি যে এটা হলো একদম রিয়েল, আমি মনে করি যে প্লেস। তো এখন আপনারা কি বললেন, কোম্পানি আইন সম্পর্কে বললেন। এবার বলছে কি যে ডিফারেন্ট ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, মানে আমরা যে মানে কোম্পানির কথা বলছি, এখানে বলছে বিজনেস অর্গানাইজেশন। আসলে কোম্পানি আইন পড়ানোর সময় আবার বিজনেস আসা উচিত না, কারণ সব তো কোম্পানি না। যেটা কোম্পানি না, পার্টনারশিপ তো কোম্পানি না। সুতরাং, তাই না? তারপরে যেগুলো অন্য অন্য যেগুলো আছে, যেগুলো আসলে কোম্পানি আইন পড়তেছি, মানে আসলে স্কোপ অফ কোম্পানি অ্যাক্ট মধ্যে যেগুলো পড়ে কোম্পানি, সেগুলি বলা উচিত এখানে। তারপরে যাই হোক বলছে এখানে, আমরা পড়ে যাই। প্রথমটাই সুন্দর কথা যে স্যার জি বলেন। স্যার ওই যদি মানে কিছু মনে না করে স্যার, বাম পাশে অল টুলস এর পিছনে একটা, এই পাশে ডান পাশে আপনার স্ক্রিনের বাম পাশে অল টুলস, এই স্ক্রিনটা কি বন্ধ করে দেওয়া যাবে? বাম পাশে, অল, আপনার বাম পাশে স্যার। বাম পাশে, হ্যাঁ, কি যে হ্যাঁ, এই যে অল টুলস এর এখানে একটা ক্রস বাটন আছে, এটাতে ও, ক্লিক ও, করেন স্যার। ও, গুড গুড, বুঝতে পারছি, আমার তাহলে বড় একটু করার জন্য। ওয়াইড হবে আর কি। জি, হ্যাঁ, যে ওয়েট থ্যাংক ইউ করার স্যার, জন্য। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই কোম্পানি, এখন আমরা মানে আসলে সবাই আমরা আসলে কোম্পানি কোম্পানি বলি, কিন্তু কোম্পানি আইন আমি বলি যে পড়ার আগে আসলে কোম্পানি কি এটা সবার জানা উচিত। কোম্পানি কি? উম, তাহলে কি আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কি জানি না কোম্পানি কি? আসলে আমি বলবো যে জানেন না আসলে, কারণ কোম্পানি আমরা যেভাবে জানি আসলে কোম্পানি এরকম না। তো কোম্পানি কি আমরা এখানে একটু এই একটা লাইন পড়ি, তাহলে কোম্পানি কি আমরা একটু বুঝবো। তারপরে সাধারণত আমি একটা গল্প বলি আর কি,
ওই গল্পটা থেকে সবাই আহ, এ পর্যন্ত মানে যারাই এই গল্পটা শুনছে তারাই আসলে ক্লিয়ার হয়েছে যে আসলে স্যার আমরা এখন ক্লিয়ার হলাম। আমি আশা করি যে আপনারাও ক্লিয়ার হবেন। তো প্রথমে আপনাদের বই থেকেই পড়ি। কোম্পানি, দ্য ট্রেস অফ অরিজিন অফ দ্য টার্ম কোম্পানি, যে কোম্পানি যে আসলে কথাটা আসছে কোত্থেকে আসছে, অরিজিনটা কি, উইল রিভিল দ্য ল্যাটিন ওয়ার্ড, আসছে ওটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যার অর্থ হলো কি, কোত্থেকে আসছে, ল্যাটিন ওয়ার্ড কাম, CUM, কাম, এর অর্থ হলো উইথ, মানে নট অ্যালোন, একা না, মানে আপনার মাথার মধ্যে এগুলো ঢুকান, আমি যেটা বলি যে উইথ, একসাথে, অ্যান্ড পেইন্স, এই PAINS, পেইন্স, এই কাম অ্যান্ড পেইন্স, এই পেইন্স এর মানে হলো, ল্যাটিন ওয়ার্ড মানে হলো ব্রিড, মানে ব্রেড, যেটাকে বলছে ব্রিডিং। তার মানে কি, যে মানে জয়েন্টলি যদি আমরা একসাথে বলি তাহলে এটার জয়েন্টলি মিনিং হচ্ছে যে টেকিং ব্রিড টুগেদার, তাই না, টেকিং ব্রিড টুগেদার। হ্যাঁ, অর্থাৎ হলো কি, একসাথে যদি আমরা করি এটাতে বোঝানো হয় যে যে ব্রিড টুগেদার, এবং বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ আর্লি কোম্পানি, আগের যেগুলো মানে কোম্পানি ছিল সেগুলো, মানে সেগুলো হলো এক কথা, তাই না, এই যে মানে অর্থাৎ হলো, মানেটা হলো যে আপনি মানে সবাই মিলেমিশে টেকিং ব্রেড টুগেদার, ব্রেড মানে রুটি, তাই না, সেই মানে সেই রুটিটাকে মানে বা জীবিকা, আসলে এটাকে যদি অন্যভাবে বলি, জীবিকা আসলে এটা, এই জীবিকাটা হওয়া উচিত হলো সবাই একসাথে, টেকিং ব্রেড টুগেদার, একসাথে হওয়া উচিত। আপনি আপনি যে জিনিসটা নিবেন, যে ব্রেকটা ওখান থেকে নিবেন, যে জীবিকাটা আপনি করবেন, সবাই একসাথে করতে হবে, কাউকে বাদ দিয়ে না। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা। তো আমরা আসলে এটা আমরা মানে আপনারা যেমন বুঝলেন, কিন্তু যারা কোম্পানি করে বাংলাদেশে তারা বোঝে না, তারা কিন্তু বুঝতে পারে না আসলে। আপনারা হয়তো এখন হয়তো স্যারের কাছে শুনলেন বা বইতে পড়লেন, আপনাদের ম্যানুয়ালে আছে যে এটা একটা হলো ল্যাটিন ওয়ার্ড কাম, একটা ল্যাটিন ওয়ার্ড হলো পেইন্স, এই কাম অ্যান্ড পেইন্স একসাথে বলা হয় কোম্পানি, এবং যার অর্থ হলো টেকিং ব্রেড টুগেদার। তার মানে আপনার অর্থাৎ চলবেন একসাথে, আপনার একসাথে বড় হবেন, এবং জীবিকা মানে রুটি যেটা নিবেন একসাথে নিবেন, মানে কাউকে, হ্যাঁ মানে একসাথে নিতে হবে, জীবিকাটা আমরা একসাথে মানে নির্বাহ করতে হবে, তার নাম হলো কোম্পানি। এখন যারা কোম্পানি করে তারা আসলে এটা বোঝে না। তার আমি একটা মানে আমি এখন একটা এটাতে একটা আপনার এই ম্যানুয়ালে 1.2.1টা আমি একটু আপনাদের একটা গল্প বলে শেষ করে দিই। সেটা হলো, এবং আজকে আমি মনে করি এই গল্পটা যদি বোঝেন সারা জীবন কোম্পানি আইন সুন্দরভাবে বুঝবেন আর কি। সেটা কি, এরকম যে এটা আমার হলো কোন একটা ক্লায়েন্টের সাথে আমার একটা ঘটা একটা ঘটনা। সেটা হলো যে আমার এক মানে ক্লায়েন্ট না ঠিক, এক ব্যক্তি, আমি যখন LLB করি তখন সে আমার সাথে LLB করতে যেয়ে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তো সে সিসি করা কিন্তু ওই তখন তার চাকরি নাই, তো সে তখন LLB করছে, তো আমি যখন LLB করতে গেছি আমার সাথে পরিচয়, এরপরে আমাকে বললো যে আহ, মানে এমনি স্যারও বলে, আবার যেহেতু একসাথে আবার LLB করেছে ভাইও বলে, তখন ভাই আমাকে একটু মানে অনেকদিন আগে পড়ছি টড়ছি ভুলে গেছি, তা আবার একটু আপনার এখানে কাজ করবেন, তখন কাজ করেন, অসুবিধা নেই, আসেন। তো কাজ করা শুরু করলো, 2-3 মাস কাজ করার পরে সে একটা গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিছে। তো ইন্টারভিউ দেওয়ার পরে মানে চাকরি হয়ে গেছে। চাকরি হলে তা বললাম যে গুড, এবং সে ওখানে বলছে যে আপনি কোথায় আছেন, তা বলছে যে আর্টিসানে আছি, এরকম বলছে। তো বললাম ঠিক আছে। চাকরি হওয়ার পরে একদিন সে আমাকে ফোন করছে। তো ফোন করলে বললাম যে কি ব্যাপার বলেন। বললো যে যে স্যার এরকম একটা ব্যাপার, আমাদের স্যার মানে ওদের স্যার আর কি, যে একটা বিষয় আপনার কাছে জানতে চাই। তো তা আমি বলছি যে আমাদের স্যার মানে সেলিম ভাই সে পারবে আর কি। মানে তার একটা প্রশ্ন আছে, এবং তার বাবার মানে ফ্রেন্ড ছিলেন আমাদের ব্যারিস্টার রফিকুল হক স্যার আর কি, এবং তার সাথেও সে আলোচনা করছে, কিন্তু যেহেতু রফিকুল হক স্যার অনেক বড়
মানের মানুষ তখন বেঁচে ছিলেন। তো সে খুব একটা গুরুত্ব দেয় নাই। যাই হোক, প্রশ্নটা শুনলে বুঝবেন। তো পরে বললাম যে আমাকে কি যেতে হবে? বলে হ্যাঁ, আপনাকে আসতে হবে। তো তখন আমি বললাম যে ঠিক আছে। তো আমি সন্ধ্যার পরে অফিস সেরে চলে গেলাম, ওনার ওই কোম্পানিতে গেলাম। তো যাওয়ার পরে উনি আসলো, আসে এসে আমার পরিচয় হওয়ার পরে বললো, সেলিম ভাই, আমি একটা জিনিস আপনার কাছে, একটা প্রশ্ন, আমি আমার একটি জিজ্ঞাসা, আমি আসলে কারোর কাছে স্পষ্ট উত্তর পাচ্ছি না। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে ডাকছি, সরি। আমি বললাম যে না না, আপনি বলেন না, অসুবিধা নেই। তো তখন উনি বলতেছে যে আমি আমি এই কোম্পানিটা চালাই, আমরা 4 ভাই। তো ওনারা হলো ওই, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার। স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। এবং আমি যখন বলা শেষ করবো, বুঝতে না পারলে আমাকে বলবেন। তো যাই হোক, তো তখন আমি, তো তখন বললো যে হ্যাঁ, আমরা 4 ভাই, 2 মায়ের, 1 মায়ের 2 ভাই, আর 1 মায়ের আমরা 2 ভাই। তো আমি হলো চেয়ারম্যান, আর একজন আছে এমডি, আর 2জন ডাইরেক্টর। তো বললাম যে গুড। তো বলছে যে আমরা যাতে প্রশ্ন বলেন। তো বললো প্রশ্ন হলো যে ওই মায়ের পক্ষের 2 ভাই আমার নামে মামলা করছে। তা তো বললাম মামলা করছে। তে তা আমি বললাম কি শুনে মামলা করছে? তাহলে ইস্যু হলো যে আমি নাকি এই কোম্পানি থেকে অনেক টাকা পয়সা বের করে নিয়ে যাচ্ছি, মানে তো সেই জন্য আমার বিরুদ্ধে মামলা করছে। অথচ আমরা 4 ভাই প্রত্যেক শুক্রবারে একসাথে হই। হ্যাঁ, ওনারা আসলে 10 ভাই, 4 ভাই না। এই 4জনই এই ব্যবসা করে, অন্য 6 ভাই অন্য অন্য ব্যবসা করে। নাম বলি 603 জন। তো বললো যে আমরা সব ভাই একসাথে হই, সকালে সকালে একসাথে নাস্তা করি। এখন এমন একটা সমস্যা হলো, এই যে ও মামলা করাতে, তো এখন তো আমরা তো আর, মানে আমাদের ভিতরেও একটা মনোমালিন্য। আর কেন করলো? হ্যাঁ, আমার ভাইরা তো এত খারাপ না। ওর প্রশ্ন, ওনার প্রশ্ন আর কি, যে আমার ভাইরা তো এত খারাপ না যে আমার বিরুদ্ধে মামলা করবে। কেন মামলা করলো? তাই আমি বললাম কি শুনে মামলা হয়েছে বলেন। তো তখন উনি বলতেছে যে আমি একটা, মানে মেশিন বসাইছি একটা, সেই মেশিনটার থেকে এক এক ধরনের কাগজ হয়। সেই কাগজটাই হলো এই ব্যবসার হলো, এই যে ব্যবসাটা তারা করে, ওই ব্যবসার প্রোডাক্টটাকে মানে মোড়ানোর কাজে লাগে আর কি। তো সেইটা এক সময় একটা বড় একটা পেপার কোম্পানির কাছ থেকে তারা ওইটা নিত আর কি, ওরা সাপ্লাই করতো আর কি। কিন্তু ওরা সাপ্লাই করলে ওই পেপারটা আসলে ওই গুণগত মান ঠিক ছিল না, যার জন্য হয় কি, ওইটা ওই ড্যামেজ, মানে ড্যাম ড্যাম হয়ে যেত, ড্যাম এবং ড্যামেজ হওয়ার কারণে ওদের অনেক ফিনিশ প্রোডাক্ট নষ্ট হয়ে যেত, এবং বাজার থেকে অনেক, মানে প্রোডাক্ট ব্যাক আসতো আসলে। ওটাকে আবার রিপ্রোডাকশন করে আবার ওই পেপারে করা হতো, কিন্তু ওই পেপারগুলো ভালো ছিল না আসলে। যার জন্য ওদের লাভ অনেক হইতো, কিন্তু ওদের লাভ আরো বেশি হওয়ার কথা। তো ওই মেশিনটা বসানোর পরে ওখান থেকে যে কাগজটা হয়, কাগজটা উন্নত মানের এবং জাপানিজ, এবং সেইটা হওয়াতে তাদের আসলে, মানে ওই ফিনিশ প্রোডাক্ট যে নষ্ট হয়ে যায়, এগুলো আর হচ্ছে না। তাদের সেল বেড়ে গেছে, তাদের আবার রিপ্রোডাকশন কস্ট কমে গেছে, সুতরাং, এবং গুডউইলও বেড়ে গেছে আসলে, তাদের প্রফিট আরো বেড়ে গেছে, দেখেন, প্রফিট বেড়ে গেছে। কিন্তু ওই আগে যে সাপ্লাই দিত, ওইটা ছিল ধরেন 20 পয়সা, আর এখন যে সাপ্লাই দেয়, এটা হলো ধরেন, ওটার দাম হলো 35, মানে 15 পয়সা করে বেশি। তো ওই মামলা যখন করছে, তখন বলছে যে 15 পয়সা করে বেশি নিচ্ছে। আর ওই যে বসাইছে ওইটা আসলে সব টাকা হলো ওই চেয়ারম্যান যে বড় ভাই, তার টাকা দিয়ে বসাইছে, এটা কোম্পানির টাকাও না। তার টাকা দিয়ে বসায় সে ওই সেখান থেকে সাপ্লাই দিচ্ছে আর কি। তো আমি বললাম যে ওকে, তাহলে আপনি এটা করছেন। তো তাহলে একটা কাজ করেন, আপনি যে কোম্পানি চালাচ্ছেন, তা আপনার যে এই যে আপনি সিদ্ধান্ত কথা বললেন যে আপনি আপনার টাকা বিনিয়োগ করবেন, একটা মেশিন বসাবেন, সেখান থেকে এখানে সাপ্লাই দিবেন, এবং তার দাম, সেটা যেহেতু সাপ্লাই হলে এই ব্যবসার লাভ বেড়ে যাবে, আর ওইটা যেহেতু গুণগত মান ভালো, ওইটার দাম 20 পয়সা হওয়া সত্ত্বেও ওটা আমাদের লস হইতো, এটার দাম হবে 35 পয়সা। এই যে আপনি সিদ্ধান্তটা নিছেন, আমাকে এই শুধু বোর্ডের সিদ্ধান্তের আমার কপিটা একটু দেখান, অথবা আপনি আপনার ওই নোটিশ এবং মাইনস যেখানে থাকে সেই ফাইলটা নিয়ে আসেন, আমি একটু দেখি আর কি। তো বললো যে ভাই, এটা তো আসলে, আচ্ছা আমি ফাইলটা নিয়ে আসি। ফাইলটা আনলো, ফাইলটা দেখলাম, দেখার পর দেখা গেল যে সেখানে আসলে এই সিদ্ধান্তের আরো তো তারা কত সিদ্ধান্ত নিছে, ফাইলে কিছুই নাই আসলে। ফাইলে আছে শুধু ওই যে যখন ওই যে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়,
সবাই হয়তো বুঝতে পারে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় কি আছে, একটা মাইনস প্রয়োজন পড়ে, সিগনেটরি। তো সুতরাং শুধু সিগনেটরির একটা ইয়ে আছে, মাইনস আছে আর কি। আর একটা নোটিশ আছে, মানে 4-5টা কাগজ আছে, আর ওখানে আর কিছুই নাই। তো তখন আমি আমি ওনাকে বললাম যে ভাই, আমি তো বুঝে গেছি যে আপনার ভাই কেন আপনার বিরুদ্ধে মামলা করছে, আমি তো বুঝে গেছি। যে তখন আমি বললাম বলবো, তাড়াতাড়ি বলেন ভাই, আমি তো এটা বলার জন্য আপনার কষ্ট দিয়ে ডেকে নিয়ে এসেছি। তা আমি বললাম শুনেন, আমরা লেখাপড়া করছি যে আপনি করছেন কোম্পানি, কোম্পানির অর্থ হলো এখান থেকে যা কিছু করবেন টুগেদারলি করতে হবে। তাই না? আপনি তো করছেন কি, আপনি তো আলাদা একটা নিজের টাকা দেয়া একটা বসাইছেন, ওইখান থেকে এখানে সাপ্লাই করেন, তাই না? সেখানে নিচ্ছেন। তাহলে এই যে সিদ্ধান্তটা নিছেন, আপনি তো এই সিদ্ধান্তের কোনো মাইনস আপনার কাছে নাই। আপনি এই সিদ্ধান্ত তো আপনি বোর্ডে নেন নাই, টুগেদারলি নেন নাই, সবাই মিলে নেন নাই। সুতরাং আপনি আসলে কম পড়েছেন কোম্পানি, আমরা যেটাকে বলি কাম অ্যান্ড পেইন্স ল্যাটিন ওয়ার্ড, কিন্তু আপনি এটাকে চালাচ্ছেন হলো প্রায় প্রোপ্রাইটারশিপের মতো। কারণ আপনি যদি এই কাজগুলো করার আগে আপনাকে একটা প্রপার নোটিশ দেওয়া লাগতো। কি নোটিশ? যে একটা, মানে এই যে এক্সটেনশনের ব্যাপারে, কোম্পানির যে এক্সটেনশন করা দরকার, এটার ফান্ডিং এর ব্যাপারে, ফান্ডিং আপনি পার্সোনালি করবেন তার ব্যাপারে, এটার যে সাপ্লাই হবে তার রেটের ব্যাপারে, আপনি সব দিয়ে আলোচনা করে একটা নোটিশ দিয়ে, সেই নোটিশ সেখানে প্রপারলি সব 4জন ডাইরেক্টর থাকতো, থাকলে আপনি সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নিলে আজকে আপনার এই মামলা ফেস করা লাগতো না আপনি। কিন্তু আপনি তা করেন নাই। আপনি কিন্তু সবই ভালো কাজ করছেন, কিন্তু আপনি কোম্পানি চালান নাই, কাম অ্যান্ড পেইন্স হয় নাই। সে কিন্তু ভালো কাজ করছে, কারণ তার কারণে প্রফিট অনেক বেড়ে গেছে। আগে যদি হতো 190 কোটি, এখন ধরেন প্রায় 400 কোটি টাকা প্রফিট হয়। সব ঠিক আছে, বললাম আপনি সব কাজই ঠিক মতো করছেন। আপনি যেহেতু বুঝতেছেন না মামলা কেন হয়েছে, এইটা হলো কারণ। কিন্তু আপনি কোম্পানি চালান নাই, আপনি চালাইছেন প্রোভাইডারশিপ। সেই জন্য আপনি কোম্পানি যদি চালাইতে চান, তাহলে আপনাকে কাম অ্যান্ড পেইন্স হইতে হবে। আপনাকে কাম অ্যান্ড পেইন্স মিনিং সে তো বুঝে ফেলছে, কারণ সে তো অনেক জ্ঞানী মানুষ। সে তো বুঝে আসে লাভ দেখালে তারা মানে দাঁড়ায় গেছে। তারা বলতেছে সেলিম ভাই, আমি বুঝে ফেলছি ভাই। তো বললাম যে আরো শোনেন, আমি বললাম যে আপনি যদি প্রপারলি নোটিশ দিতেন, ওখানে আলোচনা করতেন, 3জন একদিকে হইতো, একজন হয়তো শুনতো না, হ্যাঁ, সেগুলো আপনি লিখতেন, যে তার সাজেশন কি, লিখে যদি আপনি সিদ্ধান্ত নিতেন, নিয়ে যদি আপনি এই কাজগুলো করতেন, তাহলে ওরা যদি আপনার বিরুদ্ধে মামলাও করতো, সেই মামলা তো আসলে খারিজ হয়ে যেত, কারণ এই বোর্ড মিটিং কারণে। কিন্তু আপনি তো কাম অ্যান্ড পেন্স করেন না, আপনি হলো যেহেতু ভালো মনে করছেন, আপনি ভালো যতই করেন, ভালো করতে হবে নিয়মের মধ্যে দিয়ে। আপনাকে ভালো আপনি আপনার মতো করে করলে হবে না। কয় সেলিম ভাই আর বলতে হবে না, আমি সব বুঝে ফেলছি। কারণ সে খুব নলেজেবল মানুষ, জ্ঞানী মানুষ সে। বলে আমি বুঝে ফেলছি, এই কথাটাই তো আমি কারোর কাছে শুনতে পারিনি। আসলে কেউ, হয়তো আরো কেউ বলতে পারতো, কিন্তু সে তো, তারা হয়তো ওইভাবে সময় দেয় না এই জন্য। এখন আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। বুঝছেন না? জি স্যার। কি জি স্যার। এতক্ষণ ওই যে বুঝটা দেখলাম বুঝলো, এখন তো বুঝটা নাই, কই গেল সে? স্যার আমি তো বুঝেছি বললাম। ও আচ্ছা, গুড। না না, সবাই যাচ্ছি তো, সবাই তাহলে এটা বুঝতে পেরেছেন তো, না? যে জি স্যার। কোম্পানি যদি স্যার আপনি করেন, হ্যাঁ বলেন, রাহাত জি স্যার। বলেন। বুঝছি স্যার এটা। বুঝছি স্যার। বুঝতে হ্যাঁ, পারছি স্যার। গুড। তার মানে, মানে আপনার কি আসলে কোম্পানি যে এই যে প্রপার নোটিশ দিয়ে, তাই না, তারপরে বোর্ড মিটিং করে, তারপরে এজিএম করে, ইজিএম করে, হ্যাঁ, আপনাকে সবার সাথে করে চালাইতে হবে, তাই না? এই যে দেখেন আপনার বইয়ের মধ্যে কথাটা লেখা আছে, আগে কি আপনারা কি এইভাবে বুঝতেন যে এইভাবে চালাতে হবে? না, স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার উনি তো ভালো কাজই করলো, কিন্তু হুম। তাহলে কেন, মানে কেন উনার বিরুদ্ধে হচ্ছে মামলাটা দিল? হ্যাঁ, ওই যে ভালো কাজ করলে তো হবে না, ভালো কাজ করতেছেন আপনি, সেটা 4 ভাগ করে পাইতেছেন। আর ওকে বোঝানো হয়েছে, ওই যে সাপ্লাই যার বন্ধ হয়ে গেল, একটা বড় একটা পেপার কোম্পানিতে সে পেপারটা নিত, যার সাপ্লাই বন্ধ হয়ে গেল, সে তো বুঝাইছে যে দেখো, ওই যে 15 পয়সা করে দেখো, কোটি কোটি টাকা সে নিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে, ওটার ভাগ তো তুমি পাচ্ছ না। ও আচ্ছা। কথা বুঝতে পারছেন? জি স্যার। কারণ, তো এইভাবে সে বুঝাইছে, কারণ সে তো বুঝাবে, কারণ তার তো সেল বন্ধ হয়ে গেছে তার, তাই না? ধরেন এখানে কোটি কোটি হয়, প্রোডাক্ট হয়, সেই সেল তার বন্ধ হয়ে গেছে, সুতরাং সে তো উল্টাপাল্টা বুঝাবে, এবং সে বুঝাইছেও তাই।
এই দেখছে যে হ্যাঁ তাই তো, হিসাব করছে তাহলে 2 বছর 3 বছরে কত টাকা হারিয়ে এত টাকা, আমি তো ডিভিডেন্ড এত টাকা পাইনি, তার মানে এ তো টেকিং ব্রেক টুগেদার হয় নাই। হ্যাঁ, সে তো একাই নিয়ে যাচ্ছে সব, সে তো আমাদের সাথে হ্যাঁ, মিলেমিশে নিচ্ছে না। ওকে, ক্লিয়ার এখন? জি স্যার। হুম। জি স্যার, কিন্তু স্যার এখান থেকে কি উনি হচ্ছে মানে এই কেস থেকে উনি কি বেরোতে পারবে যেহেতু হ্যাঁ সে হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, বেরোতে পারে, হ্যাঁ, বেরোতে পারছে। পরে সে বুঝাইছে সেগুলো, যে সে তো আবার হিসাব দিছে যে এভাবে এভাবে হয়েছে। ঠিক আছে। আর ওনার তো আসলে উদ্দেশ্য ছিল যে কোম্পানিটাকে, ওনার ওই কোম্পানির টাকা টাকা ছিল না বলে সে নিজের টাকা দিয়ে ওটা বসাইছে। কিন্তু এ তখন পরে আবার মিটিং করছে, মিটিং করে সবার সাথে কথা বলছে যে ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা তাহলে এখান থেকে তাহলে টাকা দাও, আমার পোর্শন আমি দিই, তোমাদের পোর্শন তোমরা দাও, দিয়ে ওইটা করো, করে ওখান থেকে যে প্রফিট হবে সেটা আমরা ওটাকে সাবসিডি মনে করে আমরা ওখান থেকেও আমরা করবো আর কি। এইভাবে পরে ঠিক করেছে এটা। এবং পরে সিদ্ধান্ত নিচে পড়ে, সিদ্ধান্ত নিয়ে তারপর সবাই যে তারপর কোর্টে যা সাবমিট করছে যে না, এটা উড্র করা হোক, আমাদের কোনো ই নেই, তখন উড্র হয়ে গেছে। কি বুঝতে পারছেন? জি স্যার। হুম। তো আমরা যেটা আপনাদের বুঝতে হবে, যেটা এজ এ প্রফেশনাল স্টুডেন্ট অফ হবে মানে আইসিআইবি, আপনাদের বুঝতে হবে যে কোম্পানি করলে আপনাকে চালাইতে হবে এমন ভাবে যাতে কি হয়, কাম অ্যান্ড পেইনস হয়। এমন ভাবে চালানো যাবে না যে আমি যেহেতু বাবা, হ্যাঁ আমি যেহেতু বড় ভাই, সুতরাং আমার মতো করে চালাবো, এটা বললে হবে না। আপনারা বোধহয় অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে, তাই না? বাবা বাবা আর ছেলে আলাদা হয়ে গেছে, ভাই ভাই আলাদা হয়ে গেছে, ওয়াইফ আর হ্যাঁ হাজবেন্ড হচ্ছে চেয়ারম্যান, সেই সব কিছু করছে, পর বউ এসে আর কথা শোনে না, এরকম অনেক কাহিনী আছে না? শুনছেন আপনারা এগুলা? জি স্যার। জি স্যার, অনেক আছে। অবশ্যই। এগুলো হওয়ার কারণটা কি জানেন? এই এই কারণে, এই যে মানে উনি কোম্পানি করছে ঠিকই, কিন্তু কোম্পানিটা চালানোর ক্ষেত্রে সে ভাবছে যে আমি তো বাপ। হ্যাঁ আপনার বাবা ঠিক আছে, কিন্তু যখন আপনি কোম্পানির চেয়ারম্যান তখন তার বাবা বলা যাবে না। তখন তখন বুঝতে হবে যে আপনি এই গভর্নেন্সটা মানছেন কিনা, আপনি কাম অ্যান্ড পেইন্স কোম্পানি আইনে যে কোম্পানির যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ কোম্পানি, সেইটা আপনি আপনি মানে মেনটেন করছেন কিনা। ওটা মেনটেন না করলে এটা হবেই। এবং আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম গ্রুপ অফ কোম্পানিতে সেম কাহিনী, ম্যাক্সিমাম। এর একটাই কারণ, ওই যে আসলে ই থাকে, সে কিন্তু পরে আর এই যে সে কি করে, সে সবকিছু নিজের ডিসিশনে করে আর কি। তখন ছেলে হোক, ওয়াইফ হোক, বা ছেলে মানে মেয়ে হোক বা মেয়ের জামাই হোক, হ্যাঁ, তারা তখন আস্তে 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 তারা মানে ওই যে পরে এগেনস্টে চলে যায় পরে, আপনি যেখানে বলেন। আর যেখানে মানে তাদের কিন্তু যায় না। আপনি যদি স্কোয়ারের কথা বলেন, কারণ তারা কিন্তু সেখানে সব জায়গায় তাদেরই আছে, গভর্নেন্স আছে, তারা নিয়ম করে কাজ করে, এই জন্য সেখানে কি হয়, সেই জন্য কিন্তু তাদের ব্যবসাও বাড়ে, প্রফিটও বাড়ে, কোনো ঝামেলাও নাই। এবং তাদের তো এবং লোনও নাই, লোনও অনেক কম তাদের ইয়েতে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে দেখা যাচ্ছে লোনই নাই, তাদেরকে ক্যাশ কাউ বলা হয়। আপনারা বুঝতে পারছেন এবার কোম্পানি সম্পর্কে ধারণা হয়েছে আপনাদের? জি স্যার। জি স্যার। হুম। তাইলে আপনাদের আপনাদের স্যারদেরকে বলতে হবে যে স্যার, কোম্পানি স্যার ওই যে আপনি ওই পকেটের মধ্যে রেখে ইচ্ছা মতো আপনি নোটিশ দিয়ে, হ্যাঁ আলোচনা না করে যদি আপনি যদি করেন একদিন, কিন্তু এটাই কিন্তু আপনার জন্য হ্যাঁ সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আপনি কোম্পানি অবশ্যই কোম্পানি চালাইতে হবে। আপনার যদি দুইজনও যদি ডাইরেক্টর হন, একজন একজন চেয়ারম্যান একজন এমডি, তারপরে প্রপার নোটিশ দিতে হবে। প্রপার নোটিশ দিয়ে তাকে সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হবে। এটার নাম হলো কাম অ্যান্ড পেইন্স। এটা না জি করলে স্যার, হবে না। আপনার স্যার আপনার গল্পটা অনেক সুন্দর স্যার, মনে রাখার মতো। মনে রাখার মতো, রাইট। ওই জন্যই বলেছি যে এবং আপনারা সবসময় এই আপনাকে আইনের সাথে আইনটা কখন ভালো লাগবে, আপনি যখন আইনটাকে আপনি রিলেট করতে পারবেন আপনার কাজের সাথে, তখন ভালো লাগবে আপনাকে। ও সবাই ভাবে কি যে আইন, আমি তো খুব ইন্টারেস্ট পাই আইন, আপনি জানেন না, আমি তো রাত 10টায় করে আপনাদের সাথে যে সরি এই জান্নাতুল, আপনি হ্যাঁ আপনি কি আমাদের সাথে কথা বলতেছেন নাকি অন্য কারোর সাথে কথা বলতেছেন? হ্যাঁ, যখন আমাদের সাথে কথা বলবেন তখন ওখানে রাখবেন, অন্যের সাথে কথা বললে রাখবেন, তাই না, মিউট করে রাখবেন। তো এ- আপনি যখন এই জিনিসগুলো বুঝে বুঝে পড়বেন, তখন আপনার কাছে মনে হবে যে এটা খুব সহজ, খুবই সহজ। এবং খালি নট অনলি সহজ, এবং খুবই ইন্টারেস্টিং আসলে, খুবই ইন্টারেস্টিং।
আমি তো এই যে এই আপনাদের শেষেই যে এক কোম্পানি থেকে ওখানে মনে করেন মানে বাবার সম্পত্তি ইয়েদের নামে যাবে, মানে বাবা মারা গেছে, ভাইদের মানে ভাইদের নামে যাবে, মার নামে যাবে আবার। এখন মার নামে যেটা যাবে সে আবার মার নাম থেকে আবার মার থেকে আবার ইয়েতে আসবে, মানে সাকসেশন অ্যাক্ট যেটা আছে 1925 সালে, সেই অনুযায়ী আবার আনতে হবে। তাহলে এখানে অনেক কি হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। কারণ একবার প্রথমে সাকসেশন বের করবেন, সেখানে লেখা থাকবে যে দুই ছেলের এই, মার এই, তারপর মার শেয়ার যেটা আছে আবার সেখান থেকে আবার কিছু শেয়ার দিতে হবে ছেলেদের নামে। না হলে ছেলেদের যে কোয়ালিফিকেশন অফ ডাইরেক্টর, মানে ডাইরেক্টর হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন শেয়ার লাগে সেটা হয় না। এখন দেখেন, তো এটা হলো সাধারণ নিয়ম। তো আমাকে বলছে, আমি বললাম যে না, এখানে যে কোনো একজন মা যদি তার রাইটস, তার হেয়ার মানে তার যে উত্তরাধিকার, সেটা যদি সে যদি ফর্গ করে দেয়, তাহলে কিন্তু একবার তার নামে যে আবার ট্রান্সফার করা লাগবে না। তো বলে তাহলে একটা কি পাঠান একটা, তো সাথে সাথে আমি করলাম, করে টেরে দেখে দেখে পাঠিয়ে দিলাম একটা, যে না, একবারই মা যদি মানে এমইউ সাইন করে দেয়, এফিডেভিট করে দেয় যে আমার যে এই রাইটস থেকে আমি এত টাকা আমার এই ছেলে ছেলেকে দিয়ে দিলাম, তাহলে তখন ওই সাকসেশনের মধ্যেই চলে আসবে যে এটা আসলে প্রয়োজন নাই। কথার কথা দেখেন, তো এইগুলো অনেক ইন্টারেস্টিং ইস্যুস আছে কোম্পানি রিলেটেড আপনারা পাবেন। কিন্তু যখন কোম্পানি আইনটা ভালো করে জানবেন, তখন অন্য অন্য আইনে আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমি মনে করি যে আপনাদের তাহলে কোম্পানি আইনটা কি এবং কোম্পানি আইনের যে বৈশিষ্ট্য, সেটা বোধহয় আপনারা সবাই বুঝতে পারছেন না? জি স্যার। জি হুম। স্যার। জি। জি। হ্যাঁ, এবং আমরা আপনাদের যত প্রশ্ন আছে আপনারা করবেন। এবার আমরা যাই, যে আমি বলছি যে কোম্পানিগুলোই পড়া উচিত। যেখানে টাইপস অফ কোম্পানি, এটা আমরা পড়ি, যে কত ধরনের কোম্পানি আছে। মেইনলি হলো টু টাইপস, এটা হলো পাবলিক কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। এটাই হলো মানে সাধারণত। তো প্রাইভেট কোম্পানি কোনগুলো, এই যে কোম্পানি আইনের সেকশন 2 এর কিউতে বলছে যে কোনগুলোকে আমরা প্রাইভেট কোম্পানি বলি। বলছে প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি হুইচ বাই ইটস আর্টিকেলস রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার ইট শেয়ারস ইফ এনি। দেখেন, তাহলে প্রাইভেট কোম্পানির সংজ্ঞা বলছে যে 2 এর কিউ, 2 হলো সেকশন আর সাবসেকশন কিউ, এইখানে বলা আছে যে যে প্রাইভেট কোম্পানি শেয়ার, আপনারা সবাই জানেন না যে প্রাইভেট কোম্পানি শেয়ার কি করা যায় না, শেয়ার হস্তান্তর করা যায় না। হস্তান্তর করা যায় না। যায় না। এই যে আমরা বললাম, দেখেন আইনে আমরা যে বললাম যে হস্তান্তর করা যায় না, এটা এটা হলো রং। আচ্ছা। দেখেন, এখানে লেখা আছে রেস্ট্রিক্ট, মানে কি, রেস্ট্রিক্ট আছে মানে বাধা আছে। আচ্ছা, একটা হলো যে ধরেন বাধা আছে, তাহলে বাধাকে কি করা যায়, অতিক্রম করা যায়, করা যায় না। জি স্যার। জি। আরটা হলো করা যায় না। এই দুইটা কথা কিন্তু এক হলো, না স্যার। জি না। এক হলো না। মানে একটা হলো প্রোহিবিটস, প্রোহিবিটস মানে একদম নিষেধ, আরটা হলো রেস্ট্রিক্ট। তাইলে আমাদের যখন পড়বো, আমরা প্রফেশনাল স্টুডেন্ট যখন পড়বো, এই কথাগুলোকে এত সুন্দর করে পড়তে হবে আমাদেরকে, এইগুলো জানতে হবে। আমি হলো কি, আপনাকে তো কোম্পানি আইন একদম একদম আমি একদম মানে একদম মাথার মধ্যে গুলা দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে টেকনিক গুলো বলে দিতে পারবো। যে আপনাকে পড়ার সময় এভাবে পড়তে হবে, রেস্ট্রিক্ট মানে কি, বাধা আছে। এই প্রাইভেট কোম্পানি শেয়ার স্থানান্তরে বাধা আছে। এই জন্য আমরা যখন প্রাইভেট কোম্পানি নিয়ে কাজ করি, আমরা তো এই বাধা আসলেও আমরা বাধা অতিক্রম করি। কিভাবে করি, নিয়ম আছে। ধরেন, এই ধরেন রাহাত বা সোহেল বা হ্যাঁ নাদিয়া, আমি বা বুসরা, আমরা কয়েকজনে মিলে 5 জনে মিলে একটা কোম্পানি করলাম। এখন ধরেন যে মানে সোহেল হয়তো বললো যে আমার শেয়ারটা আমি রাখবো না, বিভিন্ন কারণ হতে পারে, সে হয়তো তার একটা ভালো বিদেশে চাকরি হয়ে গেছে, সে চলে যাবে, থাকবে না। তাইলে যদি সে প্রাইভেট কোম্পানি করে করে আর যদি শেয়ার ট্রান্সফার করা না যায়, এটা কি আইন হলো বলেন তো? জি না। হ্যাঁ, তার মানে আপনাকে, কারণ আইন কি বলে যে আপনার সম্পত্তি আপনি ইচ্ছা করলে এটা সাগরে ফেলা দিতে পারেন, ইচ্ছা করলে কাউকে দিয়ে দিতে পারেন, ইচ্ছা করলে সেল করতে পারেন। তাহলে তো আমি এখন যদি আইন করে রাখি যে মানে স্থানান্তর করা যায় না, তাহলে তো সেটা, ওর তো আইন হলো না, তাই না? কারণ আমার অধিকার, আমার সম্পত্তি আমি সেল করে আমি চলে যাবো বিদেশে। তাইলে কি আইন, যে বাধা, হ্যাঁ প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বাধা আছে। কি বাধা আছে, সোহেল যখন সেল করবে, তখন আমাদের যে বাকি আমরা 4 জন যে আছি, তাই না, আমাদেরকে সে আগে অফার দিবে, হুম। এটাই হলো বাধা। সে ইচ্ছা করলে বাইরে কাউকে কাউকে দিতে পারবে না।
আগে আমাদের চারজনকে অফার করবে, এক্সিস্টিং যারা আছে। কারণ আইনে বলা, অন্য অন্য আইনে বলা আছে যে এটাকে বলা হয় প্রি এমশন রাইট, মানে আগে কেনার অধিকার, অগ্রক্রয়। হ্যাঁ, অগ্রক্রয় অধিকার মানে আগে আমরা কিনবো। তাইলে আমাদেরকে উনি বোর্ডের মিটিং বলবে যে আমি আমার শেয়ার আছে, 5,000 শেয়ার আছে, আমি এটা সেল করতে চাই, আপনার কিনলে কেনেন। তখন আমরা বললাম যে না, আমি কিনবো না। তখন সে বাইরে বাইরে সে সেল করতে পারবে, তখন আর আপনি না করতে পারবেন না। তার মানে কি হয়ে গেল, স্থানান্তর হয়ে গেল, বাইরে হয়ে গেল, অথবা ভিতরে হলো, যেখানেই হোক। সুতরাং রেস্ট্রিক্ট আর কি, বাধা আছে। ক্লিয়ার সবাই? জি। জি স্যার। জি স্যার। তার মানে আচ্ছা, পরে আছে প্রোহিবিট। হ্যাঁ, ওই পরেরটা হলো কি, যায় না। কি যায় না? জনগণের কাছে কি করা যায় না, জনগণকে। আইপিও করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যাবে না। ইনভাইটেশন প্রোহিবিটস এনি ইনভাইটেশন টু দ্য পাবলিক টু সাবস্ক্রাইব ফর ইট শেয়ারস অর ডিবেঞ্চার। আপনার ডিবেঞ্চার বা শেয়ারে আপনি জনগণের কাছ থেকে কিছু নিতে পারবেন না, নিতে হবে আপনার শেয়ার হোল্ডারদের কাছ থেকে। এইটা স্ট্রিক্ট হলো আছে। এটা হলো প্রোহিবিটস। এই দেখেন, আরটা বলছে কি, যে আপনার নাম্বার অফ মেম্বার, শেয়ার হোল্ডার আর কি, বা মেম্বার 50 বেশি হবে না, ইনক্লুডিং এমপ্লয়মেন্টে যারা আছে তারা যদি শেয়ার কেনে, তারা সহ। হ্যাঁ, বুঝতে পারছেন? ladies first of all। পার্সনস হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট, মানে 50 জন। তবে বলছে কি যে 50 জন না, তবে বলছে যে 50, তবে গোনার সময় যখন আপনি 50 জন গুনবেন, হ্যাঁ, তখন ওই হুম। সরি, যারা এমপ্লয়ি আছে তাদেরটা আসবে না, তাদের নাম মানে কেউ গোনার সময় তাদের নাম বাদ দিতে হবে। জি স্যার। মানে আর এই কোশ্চেন হচ্ছে কেউ একজন মেম্বারও কেউ একজন এমপ্লয়িও, এমপ্লয়ি, হ্যাঁ। তো তাকে ধরা য- যাবে না। না, যখন আপনি 50 জন গুনতেছেন তখন তার নামটা বাদ যাবে। মানে সহজ শুধু আপনাদের। মেম্বার হতে হবে। হ্যাঁ, না, তার নামটা বাদ যাবে। শেয়ার, না, আমরা তো বলতেছি যে তিনটা হলো, একটা হলো শেয়ার হুম। ট্রান্সফারের বাধা আছে, 2 হলো পাবলিকের কাছে শেয়ারের জন্য ই করা যাবে না, 3 বলতেছে হ্যাঁ। যে লিমিটেড টু দা 50। এই বলতেছে, তিনটা হলো এটার বৈশিষ্ট্য। তো এখন বলতেছে যে আপনি যখন 50 গুনবেন, গোনার সময় ধরেন আপনার 56 জন আপনার শেয়ার হোল্ডার আছে, 56। হ্যাঁ, তো জি। এখন এই শেয়ার হোল্ডারের মধ্যে দেখা গেল যে 6 জন আছে এমপ্লয়ি। তাইলে আপনার, তার মানে আপনি ওই 50 প্রাইভেট কোম্পানি এখনো আছেন, কারণ ওই 50, ওই 6 জন বাদ, তাহলে 50 জন। তার মানে আপনার সর্বোচ্চ 50 জনের মধ্যে আছেন, তার মানে আপনি প্রাইভেট কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে আছেন। ক্লিয়ার? জি, বুঝতে হুম, পারছি। ওকে। কিন্তু এই স্যার হলো এইখানে প্রাইভেট যদি কোম্পানি। স্যার এইখানে যে বিষয়টা আছে হ্যাঁ 50 বাউন্ড করা আছে এখন, হ্যাঁ হ্যাঁ। তাহলে 56 জন অতিরিক্ত 6 জন তাহলে কিভাবে তারা হচ্ছে শেয়ার মেম্বার হতে পারলো না, আবার? তারা তো মেম্বারই, তারা তো শেয়ার হোল্ডারই, কিন্তু তারা আবার এমপ্লয়িও, আপনার কোম্পানি এমপ্লয়িও তারা, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাঁ দেয়ার এমপ্লয়ি অফ ইউর কোম্পানি। বুঝতে পারছেন? কিন্তু জি স্যার, সেটুকু ক্লিয়ার হয়েছে, কিন্তু ধরেন হুম সে এমপ্লয়ি আছে, এখন যদি হুম। শুধু এমপ্লয়মেন্ট থাকার কারণে যদি তাকে আমি বলি যে ওই 5 জন 50 জন এর মধ্যে গোনার ওনার সময় তার নাম এলিজিবল বাদ হবে যাবে, না, হ্যাঁ, তার নাম হবে না, বাদ যাবে। সেটা আমি ক্লিয়ার স্যার, কিন্তু প্রশ্ন হ্যাঁ হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, ওই যে বলেন। তারও তো ওই মেম্বারশিপ আছে কোম্পানির মধ্যে, এখন যদি তাকে আমি গোনার 50 জনের মধ্যে বাদ দেই, আর এর বেসিসে এই 50 জনের বেসিসে যদি কোনো ধরনের কোনো বেনিফিট ডিস্ট্রিবিউশনের প্রশ্ন আসে, তখন তো ওই 6 জনও হচ্ছে তাদের ক্লেমটা হারাবে, এরকম হ্যাঁ, কোনো পাবে তারা, সিচুয়েশন হ্যাঁ, যদি হয়। তারা পাবে। না না, এটা একটা সুযোগ দিছে যে ওই কোম্পানি এমপ্লয়িরা যেন ওখানকার শেয়ার হোল্ডার হতে পারে। আইন আপনাকে একটা সুযোগ দিয়ে দিচ্ছে যে আপনি এমপ্লয়ীদের যখন 50 জন গুনবেন, তখন জি, যদি কোনো এমপ্লয়ি শেয়ার হোল্ডার থাকে, তাকে আপনি বাদ দিয়ে গুনবেন। কারণটা কি হতে পারে? কারণটা হলো কারণটা হলো যে একটা তো বাঁট দেওয়া আছে যে আপনি যদি ধরেন আপনার 57 জন থাকে, কারণটা জি, আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু আপনি কিন্তু আর আর প্রাইভেট থাকতে পারবেন না, আপনাকে পাবলিক করতে হবে। কেন? আচ্ছা, 57 জনের মধ্যে 6 জন হলো এমপ্লয়ি, আর তাইলে জি, তাইলে আপনি 51 জন হয়ে গেল আপনার কি, জি, তখন তো আপনি তো আইনের মধ্যে থাকলেন না। আইনে যে বলছে 50 বেশি হওয়া যাবে না। হওয়া যাবে স্যার না, হ্যাঁ। তাহলে কি তখন ওটা কি পাবলিক হয়ে যাবে 51 জন পাবলিকে, হলে? হ্যাঁ, তখন আপনি পাবলিকে কনভার্ট করতে হবে। শেয়ার হোল্ডার আছে, নাম্বার। এটা পরেই আছে, এরপরেই আছে, এই যে আমরা স্যার পরেই। একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার একটা প্রশ্ন। জি স্যার, হ্যাঁ ওই যে বলেন। 6 জন এমপ্লয়ি, তাদের হুম। মধ্যে যদি একজন মানে জব ছাড়ে, তাহলে কি, তাহলে তো এটা হলো না, পাবলিক থাকলো না। না না, সে জব ছাড়লেও সে তো ওই শেয়ার হোল্ডিং হয়েছিল এট দ্য টাইম অফ এমপ্লয়মেন্ট, এই জন্য তাকে তাকে গণনার সময় বাদ দিবেন তাকে।
মানে বাদ দিব, কিন্তু স্যার যে হুম সে যদি এমপ্লয়ি আর না থাকে তাহলে তো 51 জন আবার শেয়ার হোল্ডার হয়ে গেল না? না 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 ওই কিন্তু ওই যে মানে এটা দেখা হয় হলো যে সে মানে এই কখন শেয়ারটা সে নিয়েছিল আর কি, ও, হুম। এমপ্লয়ি এটা দেখা হয়। থাকাকালীন সময় যদি শেয়ার করা হয়, মানে ক্রয় করা হয়, তাহলে তাকে হুম। গোনা যাবে না। না না, তাকে সুতরাং 50 জনের মধ্যে গুনতে পারবেন না। বুঝতে সে যে পারছি। এমপ্লয়ি ছিল ওই সময় সে এটা, সে যদি এমপ্লয়িতে চলে যাওয়ার পরে যদি হোল্ডিং হয় তখন সে সে হবে বাইরে শেয়ার হোল্ডার হবে। ওকে। কিন্তু যদি ওই ওই সময়ই করে থাকে কিন্তু পরে সে সার্ভিস ছেড়ে চলে গেছে, সে ওই এমপ্লয়ি শেয়ার হোল্ডারের মধ্যে থাকবে সে, মানে ওই 50 জনের মধ্যে তার নাম আসবে না। মানে সে কোম্পানির এমপ্লয়ি শেয়ার হোল্ডার হিসেবে থেকে যাবে হ্যাঁ জন মানে ছাড়া সত্ত্বেও। ওই এই গোনার সময় 50 জন গোনার সময় সে স্যার ওই অ্যাকচুয়ালি ঘটনাটা কি এরকম যে শেয়ার হোল্ডার আছে হয়েছে 55 কি 60 জন, বাট হুম আমরা কাউন্ট করতেছি 50 জন, যখন যেহেতু আমাদের নিয়মের ভিতরে থাকতে হবে তার জন্য ওই জি 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 জি। এমপ্লয়ীদের আছে 5 জন, তাদেরকে বাদ দিয়ে আমরা 50 জন কাউন্ট হ্যাঁ করব হ্যাঁ হ্যাঁ, তাই এমন। তাই তাই, সেটাই অ্যাকচুয়ালি আমার আছে কিন্তু শেয়ার হোল্ডার 50 জনের বেশি, তাই তো স্যার? বেশি। হ্যাঁ শেয়ার হোল্ডার কিন্তু ওই যে আমি 56 জনই শেয়ার হোল্ডার, জি বুঝতে স্যার। পারছেন? কিন্তু জি স্যার, understand, মানে স্যার। আপনি আইনের মধ্যে আছেন কিনা, যখন আপনাকে গোনা হবে তো আপনি হয় ইউ আর প্রাইভেট অর পাবলিক। যদি দেখা যায় যে না 6 জন বাদ দিলে 50 জন হয় তাহলে আপনি প্রাইভেট। কিন্তু 6 জন বাদ দেওয়ার পরে যদি 51 জন হয়ে যায় তাহলে আপনি, তখন আপনি আর প্রাইভেট থাকতে পারবেন না, তখন আপনি কনভার্সন করতে হবে স্যার সেখানে এই 6 জন ধরেন মানে হাইপোথেটিক্যাল স্যার একটুখানি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আসেন। ওখানে একটু ওইখানে থাকলে ভালো হয়, একটা হ্যাঁ গুড আরেকটা বল, কোশ্চেনও হ্যাঁ আছে আর কি। হ্যাঁ বলেন। হাইপোথেটিক্যালি আমি বাদ দিব যে, হ্যাঁ, এখন হুম মনে করেন 56 জনের মধ্যে আমি 6 জনকে বাদ দিব, এখানে তো ঠেলাঠেলি লেগে যাবে যে কাকে বাদ দিয়ে কাকে রাখবো, কাকে বাদ দিব। বাদ দিবেন না তো, মানে গোনার সময় মানে না না আমি সেই গোনার সময়ও আমি বলছি স্যার, আমি বলতে চাচ্ছি যে না না, এখানে মানে বাদের কোনো কিছু নাই। ক্রাইটেরিয়া আছে কিনা, কোনো ক্রাইটেরিয়া আছে কিনা আদার দেন এমপ্লয়মেন্ট। ক্রাইটেরিয়া হলো যে সে কখন হোল্ড করছে শেয়ারটা, এমপ্লয়ি থাকতে সে হোল্ড করছে। ওকে সুতরাং 50 জন গোনার সময় তার নাম আর আপনি রাখবেন না, সে থাকবে, শেয়ার হোল্ডার থাকবে, সবই থাকবে, কিন্তু সে আপনার আচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ দ্য এমপ্লয়ি অফ ইউর কোম্পানি। ওকে, এজন্য এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়া 50 রাইট। জনের কাউন্টিং যে আসবে সেটার ক্রাইটেরিয়াটা হচ্ছে এমপ্লয়মেন্টের সময় যদি সে শেয়ার পারচেজ করে থাকে বা করে থাকে পেয়ে তারা থাকে, বাদ, সেটা বাদ হচ্ছে দিয়ে, বাদ যাবে। হ্যাঁ তারা বাদ দিয়ে গুনবেন, আচ্ছা এই আর এটা কি। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন এটার সাথে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ বলেন। আর্টিকেল দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এই যে প্রথমে লেখা আছে হুম, প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি বাই হুইচ বাই ইটস আর্টিকেলস। হ্যাঁ আর্টিকেল। হ্যাঁ 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 হ্যাঁ। এইটা আর্টিকেলসটা কি স্যার একটু ও জাস্ট হ্যাঁ, যদি ওইটা আমরা ব্রিফলি এক্সপ্লেন আর্টিকেলস করেন। হলো কোম্পানি যখন ফরমেশন হয় তখন দুইটা জিনিস করতে হয় আপনাদের। প্রথম কথা মেমোরেন্ডাম একটা, সেখানে মেমোরেন্ডাম মধ্যে 5টা জিনিস থাকে। আর হলো আর্টিকেলস, আর্টিকেলস হলো রেগুলেশন, মানে রেগুলেশন অফ দ্য কোম্পানি আর কি। এটা আচ্ছা হলো মানে আপনি যদি দেশের কথা মনে করেন, দেশের যেমন সংবিধান, সে হুম সংবিধান হলো মেমোরেন্ডাম। আচ্ছা আর দেশে যেমন বিভিন্ন আইন করেন, হ্যাঁ, দেশ চালানোর জন্য, জি সেটা যেখানে লেখা বিভিন্ন আইন, হয়তো দেশ বড় দেখে অনেক আইন লাগে। আর কোম্পানি ক্ষেত্রে ওই যে আর্টিকেলস এর মধ্যে সব লেখা থাকে, যে ডাইরেক্টর কি হবে, চেয়ারম্যান কি হবে, হ্যাঁ, পাওয়ার অফ দ্য ডাইরেক্টর, এগুলো সব লেখা থাকে ওখানে। অডিটর কি হবে, অ্যাডভাইজার কি হবে, অ্যাকাউন্টস কিভাবে খুলবেন, এটা কোথায় লেখা থাকে, আর্টিকেলস এর মধ্যে। ওকে, আর্টিকেলসে। জি। স্যার স্যার এটা আমার কি একটা আর্টিকেল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এটা? হ্যাঁ 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 মানে হ্যাঁ হ্যাঁ আর্টিকেলস হ্যাঁ, বলতে ওই আর্টিকেল অফ, আর্টিকেলস মানেই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আচ্ছা ওকে, স্যার আমরা মেমোরেন্ডামটা একটা কি প্রশ্ন করি। ওনারশিপের জন্য শুধু থাকে, না না না, করা হয়? কোম্পানি ক্রিয়েশন ক্রিয়েশন করতে গেলে যতগুলো জিনিস লাগে, প্রথম হলো কোম্পানি আপনাকে নাম লাগবে, কি নাম ঠিক করবেন। তারপর লাগবে যে এটার ক্যাপিটাল। হ্যাঁ অ্যাড্রেস কোথায় থাকবে, ও, অ্যাড্রেসটা কি, মানে যে মেমোরেন্ডামের মধ্যে কি কি থাকে, যে 5টা বললাম, একটা হলো নেম ক্লজ, একটা হলো অ্যাড্রেস ক্লজ, থার্ড হলো অবজেক্ট ক্লজ, মানে উদ্দেশ্য কি আপনার। উদ্দেশ্য। যেমন আমি, হুম, হ্যাঁ, যে উদ্দেশ্যে কোম্পানি হবে আপনি সেটাই করতে পারবেন, অন্য কিছু করতে পারবেন না। অনেক মানে রিনাউন্ড মামলা আছে, যেমন মানে একটা বললে বুঝবেন, যে একটা রেলওয়ে কোম্পানি তারা কি করে, মানে ওই রেলের ওয়াগন রিপেয়ার করে আবার সেগুলো আবার হয়তো রিপেয়ার চার্জ নেয় বা সেলও করে অনেক সময়, এই হলো তাদের কাজ। তো সেইটা লেখা আছে, মেমোরির মধ্যে লেখা আছে, সে তারা বহুদিন করতেছে আর কি। হঠাৎ দেখলো কি যে যখন এই মানে রিপেয়ার হয়ে যায়, তারপরে তো আসলে কয়লা লাগে কেন, কয়লা দিয়ে এটাকে আবার মানে চালু করতে হয়, দেখতে হয়, তো অনেক কয়লা তাদের কিনতে হয়। তো তারা দেখলো যে তাহলে আমরা এক কাজ করি, আমরা নিজেরাই কয়লার ব্যবসা করি,
তাহলে তো আমার বাড়ি থেকে আর আর আমার কিনতে হচ্ছে না। তো শেষে করছে কি, ওরা কয়লা পারচেস করা শুরু করে দিছে। এটা যখন করা শুরু করছে তখন অন্য কয়লার ব্যবসায়ী যায় মামলা করে দিছে। কি মামলা করছে? বলছে যে সে তো রিপেয়ার করবে, সে তো ইঞ্জিন রিপেয়ার করবে, ইঞ্জিনিয়ারিং কাজ করবে সে, কিন্তু সে কয়লার ব্যবসা শুরু করে দিছে। তখন কোর্ট দেখছে যে আসলে তো তাই, তার মেমোরান্ডামের মধ্যে তো লেখা নাই। সুতরাং মেমোরান্ডাম বলছে না, মানে কোর্ট বলছে যে তুমি এই কাজ করতে পারবে না। তো এইটা যার মধ্যে লেখা থাকে সেটা না হলো মেমোরান্ডাম, অবজেক্ট ক্লজ। স্যার স্যার সেই ক্ষেত্রে তো যদি আকিস গ্রুপকে দেখি, মানে হুম। ওনারা তো অনেক কিছু করে, যেমন হচ্ছে ড্রিঙ্কস হ্যাঁ, থেকে হ্যাঁ, শুরু হ্যাঁ, করে অনেক কিছু করে। অনেক। অনেক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোম্পানি আছে। ও, গ্রুপ স্যার তো কোনো মানে স্যার কোম্পানি না। মাদার শুধু আকিস গ্রু- গ্রুপের নাম নিয়ে ওদের আলাদা তো কোম্পানি আছে। না, না, গ্রুপ তো আইনে নাই। এই যে আপনি আইন পড়তেছেন, গ্রুপ বলতে কোনো কিছু নাই। আপনি নিজে বলতে পারবেন যে গ্রুপ অফ কোম্পানিজ, কিন্তু আইনে তো কোনো গ্রুপ অফ কোম্পানি কোনো লিগ্যাল এক্সিস্টেন্স নাই। ওখানে আকিজ সিমেন্ট, হ্যাঁ, তারপরে আদ্দিন হাসপাতাল, সবার জন্য আলাদা আলাদা মেমোরেন্ডাম আর্টিকেলস আছে সবার জন্য। তারপরে আকিজ ধরেন আরো যা যা আছে, হ্যাঁ, সিগারেট মিগারেট যা যা আছে সব ওরা স্যার আলাদা আলাদা। আমি একটা বলেন। জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, নাম্বার ওই পয়েন্ট যেটা 1 এবং 2, প্রথমে বলা আছে রেস্ট্রিক্টেড দ্য রাইট টু হুম, ট্রান্সফার ইটস শেয়ার, হুম, আবার হুম, পরে বলা হচ্ছে যে প্রহিবিটস এনি ইনভাইটেশন টু দ্য হুম, পাবলিক। হুম, এটা ওই প্রথমে বললেন যে প্রাইভেট শেয়ার হোল্ডারদের ভিতরে যদি শেয়ার সেল করা যায় তাদেরকে আগে হুম, ইনফর্ম করতে হবে, অফার করতে হবে। হুম, হুম, এরপরে এসে যদি তারা না কিনে, কেউ যদি ইয়া না হয়, হুম। তাহলে আমরা তখন কি পাবলিকের কাছে এটা সেল না, সেল পাবলিক করতে আছে না, পারবো? পাবলিক আছে না, সেটাও আপনাকে তাহলে বাইরে কারো কাছে সেল করতে হবে। পাবলিক বলতে তখন এই পাবলিকের অর্থ হলো যে মানে একদম ওপেন ইনভাইটেশন টু দ্য পাবলিক। মানে স্যার এই যেটা হলো স্টক মার্কেটে যেটাকে আমরা আইপিও বলি, হ্যাঁ। বিএসসিসির আন্ডারে যে হচ্ছে হ্যাঁ, আইপিও গুলি বিএসইসির করে আন্ডারে যে, সেটাকে এটা মিন করেছে। হ্যাঁ, আইপিও রুলস আছে, যে সেই আইপিও জি, রুলস দিয়ে ওই আপনি অনুযায়ী হচ্ছে ওই অনুযায়ী, যদি হ্যাঁ, শেয়ার বা ডিবেঞ্চার সেল করতে হয় তাহলে হুম, হচ্ছে এটা আপনাকে ওই পাবলিক ওই করতে হবে, অনুযায়ী হবে। প্রাইভেট প্রাইভেট কোম্পানি পারবেন না। স্যার আর দুইটা পয়েন্ট যদি একটু বলতেন, নেম আর কি? ক্লজ ছিল, অ্যাড্রেস ক্লজ ছিল, আর হ্যাঁ, অবজেক্ট একটা ক্লজ হলো নেম ছিল। ক্লজ, এটা অ্যাড্রেস ক্লজ, একটা অবজেক্ট ক্লজ, যেটা বললাম, জি স্যার, উদ্দেশ্য আর বোঝাতে দুইটা কি ছিল কোম্পানি। স্যার? হ্যাঁ, আরেকটা হলো ওটার নাম হলো লায়াবিলিটি ক্লজ, যে লায়াবিলিটি ইজ লিমিটেড নাকি আনলিমিটেড, নাকি মানে লিমিটেড বাই গ্যারান্টি, লায়াবিলিটি ক্লজ। আর লাস্টে হলো ক্যাপিটাল ক্লজ। এই পাঁচটা। ক্যাপিটাল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওটা আমরা জি আসবো স্যার। পরে, আবার সঙ্গে বলবো। তো এই হলো মানে মেমোরেন্ডামের কথা। তাই মেমোরেন্ডাম আর এই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এই দুইটা মিলেই হলো, এই দুইটাকেই রেজিস্ট্রেশন করার নামই হলো কোম্পানি রেজিস্ট্রেশন। কোম্পানি আইনে বলা আছে যে আপনাকে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস আলাদা আলাদা রেজিস্ট্রি করতে হবে। আমরা একসাথে পাই, বই আকারে পাই, কিন্তু আসলে রেজিস্ট্রেশনটা কিন্তু আলাদা হয়, আইনে তাই বলা আছে। এই দুইটার নামই হলো, এই দুইটা রেজিস্ট্রেশন মানেই কোম্পানি রেজিস্ট্রেশন। তার মানে আপনাকে ড্রাফটিং করতে হবে, ওটা আমরা প্রসিডিউরের মধ্যে পরে আছে বলবো। তো এই হলো আমাদের হলো প্রাইভেট কোম্পানি। আর পাবলিক কোম্পানি যে সহজ করে বলছে সেকশন 2 আর, যে যেটা প্রাইভেট কোম্পানি না, হ্যাঁ, সেটাই হলো পাবলিক কোম্পানি। সহজ কথা সেরে দিচ্ছে একদম। এই দেখেন, পাবলিক কোম্পানি মিনস এ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দিস অ্যাক্ট or under any law at any time in force before the commencement of this act। এখন তো আইন হয়ে গেছে, আর এটা বলে লাভ কি? অ্যান্ড হুইচ ইজ নট এ প্রাইভেট কোম্পানি, যেটা প্রাইভেট কোম্পানি না। তার মানে প্রাইভেট কোম্পানি বসেছে যেটার মধ্যে নাই, যে প্রাইভেট কোম্পানি না, সেটাই হলো পাবলিক কোম্পানি। এক কথা সেরে দিচ্ছে। তো পাবলিক কোম্পানি আবার 3 ধরনের আছে। এই যে পাবলিক কোম্পানি মে বি ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। এই যে কোম্পানিজ লিমিটেড বাই শেয়ারস। সাধারণত প্রাইভেট কোম্পানি বলেন আর পাবলিক কোম্পানি বলেন, সবই কোম্পানি লিমিটেড বাই শেয়ার হয়। আচ্ছা, এটা হলো কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি, এটা হলো আনলিমিটেড কোম্পানি। এই 3 ধরনের কোম্পানি থাকে। স্যার কোম্পানিজ লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, এটা হলো আনলিমিটেড কোম্পানি। এই আনলিমিটেড কোম্পানি বাংলাদেশে নাই। হুম, কিন্তু স্যার আইনে আছে আর কি। আনলিমিটেড হ্যাঁ, মানে কি স্যার? কারণ আমরা সবসময় জানি যে আমরা লিমিটেড লায়াবিলিটির জন্যই আমরা কোম্পানি করে থাকি, যে মানে কোম্পানি লায়াবিলিটি ইজ লিমিটেড বাই শেয়ারস, এটি আমরা জানি। আচ্ছা স্যার, গ্যারান্টিটা কি, ওই যে যেটা গ্যারান্টি, হ্যাঁ, হ্যাঁ, বলতেছি, আমরা বলতেছি। শেয়ারটা তো সহজে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, গ্যারান্টিটা আমি বলতেছি, দাঁড়ান একটু দাঁড়ান। গ্যারান্টিটা বলতেছি, আমরা এখানেই আছে, যে আমি এখান থেকে পড়ে আমরা শোনাই। এই যে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস তো আপনি জানেন, কিন্তু কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি যেটা, সেইটা একটু মানে আমি আপনাদের বুঝিয়ে দিই। বলছে কি,
In these companies, each member promises to pay a fixed sum of money. মানে একটা ফিক্সড সাম অফ মানি দিবে। কখন দিবে? ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন অফ কোম্পানি। কোনো কারণে যদি আপনার কোম্পানি যদি লিকুইডেট হয়ে যায়, মানে তাই না, যদি অবসায়ন হয়ে যায়, তাহলে বলছে কি যে ওই ইয়ের মধ্যে লেখা থাকে, ওই মেমোরেন্ডামের মধ্যেই ওই গ্যারান্টি ক্লজ, যেখানে গ্যারান্টি ক্লজে লেখা থাকে যে যে আমরা যদি কোম্পানি যদি লিকুইডেশনে চলে যাই, তাহলে আমরা যারা শেয়ার হোল্ডাররা আছি প্রত্যেকে একটা সাধারণ, মানে হয়তো 100 টাকা বা 1000 টাকা বা 10,000 টাকা আমরা সব শেয়ার হোল্ডাররা দেব, শেয়ার হোল্ডার বা মেম্বাররা দেব। কখন? ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন, যদি লিকুইডেশন হয় তার গ্যারান্টি দিয়ে দেয়। এই যে গ্যারান্টিটা দিয়ে দিলেন, এটা লেখা থাকে, মেমোরেন্ডামের মধ্যে লেখা থাকে, এটাকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। যেমন আমরা যদি আমাদের আইসিএবির কথা বলি, এখানে শেয়ার হোল্ডার নাই কিন্তু মেম্বার তো আছে। এখন আমরা জি। যদি মনে করেন লিমিটেড বাই গ্যারান্টি হইতো আমাদের, হ্যাঁ, তাহলে কি হইতো? যদিও এটার জন্য আলাদা আইন আছে, এটার জন্য তো আইসিবি জন্য, স্যার, মানে আলটিমেটলি কি এটা কি দায়টাকে বুঝাইছে নাকি এটা? হ্যাঁ, আচ্ছা দায়। আমি স্যার, বুঝাচ্ছি। এই গ্যারান্টির অ্যামাউন্টটা, সাম অফ অ্যামাউন্টটা কার কাছে জমা দিতে হবে, যে কারো কাছে জমা গ্রান্টার দিবে না, হিসেবে হ্যাঁ। থাকবে ওদেরকে? আচ্ছা, আমরা একটার মধ্যে, হ্যাঁ, আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে একটা একটা করি। যে প্রথম কথা হলো যে, মানে গ্যারান্টিটা কই থাকে? গ্যারান্টি থাকে হলো মেমোরেন্ডামের মধ্যে ক্লজ গুলো থাকে, যেখানে লেখা থাকে যে আমি যেটা বললাম যে এই মানে লিমিটেড লায়াবিলিটি ক্লজ, ওইখানে থাকে হলো যে এই লায়াবিলিটি লিমিটেড বাই গ্যারান্টি, এই কথা লেখা থাকে ওইখানে। কি গ্যারান্টি থাকে এবং কখন থাকে? কোম্পানি যখন লিকুইডেশন হয়ে যাচ্ছে, তখন যদি এইরকম হয় যে কোম্পানির অ্যাসেট হলো 100 টাকা কিন্তু লায়াবিলিটি হলো 150 টাকা, তাহলে 50 টাকা লায়াবিলিটি বেশি, তাই কে দিবে? তখন এই সব মেম্বাররা ওই যে গ্যারান্টি দিচ্ছে যে আমরা 100 টাকা করে দিব, যতজন শেয়ার হোল্ডার আছে ততজন শেয়ার হোল্ডার সেই টাকা জমা দিবে কোম্পানিতে। জমা দিলে ওইখান থেকে আপনাকে ওই 50 টাকা দিবেন আগে। তারপরে আপনি লিকুইডেশনের আরো খরচ টরচ বাদ দিয়ে যদি থাকে, সেগুলো আবার যারা মেম্বার আছে তারা নিয়ে নিবে। কিন্তু কি হলো, লায়াবিলিটিটা কি থাকলো? লায়াবিলিটি যেটা ওটা গ্যারান্টেড থাকলো। এই জন্য এটার নাম হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। বলেন, কে বোঝেন নাই বলেন স্যার আমি বলছি। একটা স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝালে ভালো হতো। হ্যাঁ, একটা এক্সাম্পল দিলে ভালো হতো এটার। এক্সাম্পল তো দিলাম যে কোনো কোম্পানি যদি এরকম লিমিটেড বাই গ্যারান্টি হয়, কিন্তু হুম, সেই কোম্পানি যদি যখন এটা লিকুইডেশন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তার টোটাল অ্যাসেটের দাম হলো 100 টাকা, কিন্তু দেখা হ্যাঁ, যাচ্ছে তার লায়াবিলিটি হলো 150 টাকা, লায়াবিলিটি হ্যাঁ, আর বেশি আছে, তাই না? হ্যাঁ, আপনি যে অ্যাসেটটা সেল করলেন, অ্যাসেটটা হয়তো দেখাইছেন যে মানে লায়াবিলিটি অ্যাসেট সমান, কিন্তু আসলে অ্যাসেটের যে বিক্রয় মূল্য, রিয়েলাইজেশন ভ্যালু হলো 100 টাকা, হুম, আর লায়াবিলিটি হচ্ছে হলো 150 টাকা। তাহলে যে 50 টাকা আপনি হুম, তখন কিভাবে দিবেন? এই জন্য গ্যারান্টি দিচ্ছেন যে ওই সময় আমরা ধরেন আমরা 50 জন শেয়ার হোল্ডার ছিলাম, এই 50 জন শেয়ার হোল্ডার এক একজন দিব 1,000 করে দিব, তাহলে এরকম হয়। তাহলে হয়তো 50,000 টাকা লায়াবিলিটি বেশি আছে, তাহলে 50,000 টাকা হয়ে গেল, তাহলে লায়াবিলিটি পে হয়ে গেল, কোনো ব্যালেন্স থাকলো না। কিন্তু যদি এরকম হয়, তা না, বেশি জমা পড়ছে, তারপরে ওখান থেকে আপনি লায়াবিলিটি দিলেন, ওখান থেকে আদার এক্সপেন্স গুলো দিলেন, দেওয়ার পরে যা থাকলো সেইটা আবার সব মেম্বাররা নিয়ে নিবে। এটা হলো বাস্তবে হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি কোম্পানি, এরকম হয়। না, স্যার মানে একটা স্যার একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশ্ন আছে। আর এটা মানে ক্লিয়ার বুঝলাম। বলেন, একজন বলেন, আমি বলে দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে একটি মানে গ্রান্টেড কোম্পানি হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের দায়ভার মানে প্রত্যেকজন মেম্বার মেবি ভাগ করে নেন। ডিস্ট্রিবিউট করা থাকবে, যে সবাই দিবে, এটারই গ্যারান্টি দিচ্ছে যে কোনো দায় হ্যাঁ, হলে হ্যাঁ, সবাই এটা ফুলফিল করে ওই যে দিবে। 100 টাকা করিয়া বা 1,000 টাকা হ্যাঁ, করিয়া হ্যাঁ, বা 10,000 টাকা করে গ্যারান্টি দিল, বুঝতে যেটা পারছি। মেমোরির মধ্যে লেখা আছে, হ্যাঁ, সেটা মানে এই লিখিত ধরনের থাকবে কোম্পানির যে নাম হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। বুঝতে পারছি। যেমন আমি বলি, ওই যে কোম্পানির নাম যদি বলেন, যেমন এই যে মেরিন, মানে শিপইয়ার্ড মেরিন অ্যাসোসিয়েশন আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের কিন্তু তাদের ই হলো গ্যারান্টিড, ওখানে লায়াবিলিটি দেওয়া আছে। হ্যাঁ, হুম, এরকম হুম, অনেক কোম্পানি আছে। বা সাধারণত লিমিটেড বাই গ্যারান্টি হয় কোনগুলো আমি বলি, মানে এই যে যেগুলো ধরেন, এই যে কি বলে, এই যে বেসিস, বেসিস আছে না, বেসিস সফটওয়্যার, সফটওয়্যার অ্যাসোসিয়েশন, বেসিস। জি হুম, স্যার, আছে। তারপরে সিমেন্ট অ্যান্ড ক্লিংকার্স অ্যাসোসিয়েশন, এরকম আছে না? জি। তারপরে সিড অ্যাসোসিয়েশন, এরাই সাধারণত
এই এই সমস্ত জায়গায় এগুলা সবই সাধারণত কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হয়। বুঝতে পারছেন? স্যার, এই বল। ধরনের এই কোম্পানিজ লিমিটেড বাই গ্যারান্টি এই হুম ধরনের কোম্পানিগুলোর প্রফিট হুম যখন ডিস্ট্রিবিউট হয় বা লোকসান যখন ডিস্ট্রিবিউট হয় তখন হুম কি হুম এই যারা যেমন ফিগার দিবে অর্থাৎ ফান্ড দিবে হুম সেই অনুসারে ডিস্ট্রিবিউট হয়? না না না, তা হবে না। ওই যে আপনি তো বলেই দিছেন যে আপনি আপনি ওই টাকাই দিবেন। আপনি তো বলছেন তো আমি 1,000 টাকা পর্যন্ত দিব, তাহলে 1,000 টাকা দিবেন। আপনি তো একা দিচ্ছেন না, না, যতজন আমি আছে আমি সবাই এটা দিচ্ছে। ফান্ড দিলাম, কিন্তু যদি হুম। আমার লস হয় তাহলে আমার এই লসটা যখন আমার বেয়ার করতে হবে তখন কিসের উপর ভিত্তি করে হবে? না না না, আপনি তো ওই একবারই দিবেন। শোনেন, শেয়ার হোল্ডার মানে গ্যারান্টি কোম্পানিতে শেয়ার হোল্ডার কি করবে, ওই যে যে পরিমাণ গ্যারান্টি দিচ্ছে সেই পরিমাণ টাকাই দিবে, যাতে তার লায়াবিলিটি পে হলে হবে, না হলে যারা পাওনাদার তারা মানে সমহারে কম পাবে তারা। বুঝছেন? জি স্যার। হুম। তার মানে এই আমি কোশ্চেনটা এখানেই ছিল, যদিও পেয়ে গেছি অ্যান্সার, যে জি। এইখানে যেটা দেওয়া আছে, দেয়ার ইজ নো লায়াবিলিটি টু পে, হুম। লাস্ট প্যারা, লাস্ট লাইনে স্যার যেটা, যে নো লায়াবিলিটি টু পে এনিথিং মোর দ্যান দ্য ভ্যালু অফ দ্য শেয়ার। রাইট। আপনি স্যার মানে যেটা ওইটাই। বললেন যে, হুম। স্যার হ্যাঁ আপনি যেটা বললেন যে 100 টাকা লায়াবিলিটি, সে এই অ্যাসেট ছিল 150 টাকা তার লায়াবিলিটি হয়ে গেছে, হ্যাঁ 50 টাকা তার এক্সেস লায়াবিলিটি ছিল। হ্যাঁ এখন হ্যাঁ। দেখা গেল যে সবার কন্ট্রিবিউশন, যেটা গ্যারান্টিড কন্ট্রিবিউশনটা মিলে হুম। 40 টাকা আসলো, 40 টাকা তারপরেও পেল, তার হ্যাঁ। 10 টাকা লায়াবিলিটি 10 টাকা লায়াবিলিটি ওই যে তারা, এক্সেস রয়ে গেল। হ্যাঁ তাহলে রয়ে গেল, এইটা কিন্তু ওইটা ফরফিট হয়ে যাবে, কম এটা পাবে হলো না। হ্যাঁ, বাতিল হয়ে যাবে, এটা বাতিল মানে যাদের কাছে। ওই, না না, বাতিল মানে কম হারে পাবে তারা 10 টাকা, ওই রেশিওতে সবাই কম পাবে আর কি। ও মানে হুম। ধরেন ওই যখন লায়াবিলিটিটা যদি, ডিস্ট্রিবিউশন করবেন জি তখন স্যার, 10 টাকা যে কম পাবেন ওখানেই কম দিবেন আমি সবাইকে, আমি সবাই। 50 টাকা ধরে লায়াবিলিটি ডিস্ট্রিবিউট করবো না, আমি 40 টাকা ধরে লায়াবিলিটি হ্যাঁ হ্যাঁ ডিস্ট্রিবিউট হ্যাঁ করবো। হ্যাঁ, রাইট রাইট। কারণ আপনি তো আর কোনো ওয়ে নাই, কারণ জি স্যার। গ্যারান্টি দেওয়া ছিল, সে টাকাও আসছে, জি স্যার। আপনি সব অ্যাসেট সেল করছেন, আর তো হ্যাঁ। আর তো কোনো ওয়ে নাই। না স্যার। এটা মানে হ্যাঁ, আমি অন্য কথা বলতে পারি যে যদি আমাদের যে বর্তমান যে মানে ই আছে আর কি, কি জানি কয়, ওই যে মানে গভর্নর আছে আর কি, ওনার মতো হুম। যদি মাথায় বুদ্ধি হয় তাহলে পরে সরকার দিবে আর কি, তাছাড়া আর কিরকম তো। স্যার? ও হ্যাঁ সরকার দিবে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ, বুঝছি। আমার কথা বুঝতে বুঝছি বুঝছি। পারছেন? হ্যাঁ জি যেমন স্যার। গাধার গাধা, তার এগুলো মানে কি? বোঝেই না, সে করে কি সে আমি টাকা দিব তো 20,000 কোটি দিব, হ্যাঁ আরে বেটা, ও তো আইনই জানে না কোনো, মানে একটা মার্জেলের যে আইন, এ কিচ্ছু জানে না, একদম একটা একেবারে মানে বোকা হদ্দ একেবারে, বুঝতে পারছেন? মানে ওই যে কয় না যে ভাই অবস্থা কেমন, বলে আগে তো মানে আগে ছিল এক অবস্থা, আর এখন তো বলে এখন আর সে এখন বিছানাতেই সবকিছু সারে, এরকম অবস্থা আর কি। হুম। কারণ ওর ধারণাই নাই রিগার্ডিং এই সম্পর্কে, কোনো ধারণা নাই। আর ওখানে যে কমিটি যারা আছে সবই একই অবস্থা, বুঝতে পারছেন? স্যার কারণ তাহলে ওরা স্যার যেটা মানে আপনি যেহেতু ওইখানে ঢুকেই পড়েছেন, আমার কোশ্চেনও এখানেই ছিল একটা, জি বলেন, করতাম বলেন, যেহেতু ব্যাংকের বলেন, অবস্থা নিয়েই। অসুবিধা নাই বলেন। এটা হলো কি জানেন, এটা হলো এই কি, সিনারিওটা স্যার, হ্যাঁ এই যে এই সিনারিওটা আমরা যে সিনারিওটাতে আলাপ হুম করছি, এটা যদি আমি হুম, ব্যাংকিং এর ক্ষেত্রে হ্যাঁ আলোচনা হ্যাঁ হ্যাঁ, করি, জি তো জি ব্যাংকগুলি তো আসলে স্যার হচ্ছে লিমিটেড, নট লিমিটেড বাই জি, গ্যারান্টি, দে আর হ্যাঁ লিমিটেড বাই শেয়ারস। জি জি জি। এখানে ওইটা মার্জারের ওইটা হচ্ছিল এরকম, ফার্স্টে হলো ইন্টারনাল রিকনস্ট্রাকশন। জি স্যার। বুঝতে পারছেন? প্রথমে করা হ্যাঁ। উচিত ছিল যে ইন্টারনাল রিকনস্ট্রাকশন, যে হ্যাঁ। ভাই তুমি এই ব্যাংকের কাছে এত টাকা পাও, হ্যাঁ তোমাকে হ্যাঁ। আমি, তুমি হলো এত টাকা পাও, তুমি প্রতিষ্ঠান, তোমাকে আমি এর পরিবর্তে তোমার আমি হয়তো বন্ড দেব, অথবা আমি ডিবেঞ্চার না দেব। সেটা তো স্যার আলোচনায় এসেছিল, সেটা হুম, আলোচনায় এসেছিল যারা হলো লার্জ কিন্তু সেটা হয় নাই। ডিপোজিটর ছিল তাদেরকে হচ্ছে শেয়ার কনভার্ট করে দিবে অ্যামাউন্ট গুলি। কিন্তু সেটা হলো আগে পাস করাইতে হবে। এটা হ্যাঁ সেটা। আপনার আমার মানে ইচ্ছা মতো হবে না, এটা হলো যে জি আগে স্যার। একটা ইন্টারনাল রিকনস্ট্রাকশন স্কিম করতে হবে। সেই হুম। স্কিম, এটা নিয়ে একটা মামলা হয়েছিল না যে সংবিধানের, হ্যাঁ 5টা জায়গায় কি হয়েছে, ব্যত্যয় ঘটছে, কিন্তু হ্যাঁ। ওই যে এখন যদি কোনো আইনই নাই, দেশটা এখন আইন ছাড়া, সুতরাং কি যে স্যার যে যা আমরা করছে তাই ওইদিকে, হচ্ছে। ওইদিকে একটু স্যার আমি একটু, আমার কোশ্চেনটা এটাই ছিল যে জি। ধরেন যেহেতু তারা হচ্ছে লিমিটেড বাই শেয়ারস, হুম এই লিমিটেড বাই গ্যারান্টিতে যেমন হচ্ছে আপনার হলো মেম্বাররা হলো হুম এক্সেস লায়াবিলিটির জন্য যে অংশটুকু তারা হুম গ্যারান্টিড অ্যামাউন্ট সেইটা দিলে ওই হুম, এক্সেস লায়াবিলিটিটা তারা আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো ওদের জি জি জি, গ্যারান্টিড অ্যামাউন্ট থেকে নিয়ে। হ্যাঁ কিন্তু এখানে তো গ্যারান্টি কিন্তু নাই। লিমিটেড বাই শেয়ারে কি হয় স্যার? এর তো কোনো গ্যারান্টি, লিমিটেড শেয়ারে প্রথমে হলো কি কয়েকটা ই আছে। প্রথমে হলো যে আপনাকে সহজ ওয়ে হলো কি ইন্টারনাল রিকনস্ট্রাকশন করা, সেটা মানেটা কি, আচ্ছা। মানে হলো
ধরেন ওই যারা শেয়ার হোল্ডার আছে, হুম, হুম। এর মধ্যে ধরেন ওই যে ডাইরেক্টররা ধরেন তারা তারা দোষী, তাই না? তাইলে জি স্যার। যারা দোষী তাদেরকে আগে জি। ফাইন্ড আউট করা, যে ফাইন্ড আউট করা হুম করা এবং তাদেরকে ফাইন্ড আউট করলে যাদের যে আইন অনুযায়ী ক্রিমিনাল অ্যাক্টে যাদের হয় তাদের ক্রিমিনাল অ্যাক্টে নিয়ে যাওয়া। আর হলো হুম। মানে আগে হলো বাকি যে সম্পদ আছে এবং তার ইয়ে আছে সেগুলোকে ভ্যালুয়েশন তো করছে, কিন্তু এটা হলো একটা রিকনস্ট্রাকশন করা, যে আমি জি কতটুকু স্যার। রিকনস্ট্রাকশন করতে পারবো। যেমন কি আমি নতুন করে আমি বন্ড ইস্যু করলাম, তখন তো ওই জি যে স্যার। চোর তাকেও দেওয়া লাগবে টাকা, আবার যে ভালো তাকেও দেওয়া লাগবে। জি স্যার। কারণ আপনাকে এটা মানতে হবে, এটা না, এটা কিন্তু কোম্পানি আইন, আপনারা পড়তেছেন যে কোম্পানি আইনে সেকশনই আছে জি। অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ, বুঝতে পারছেন? আচ্ছা। জি স্যার। এটা কারণ আপনি যেহেতু কোম্পানি চালাচ্ছেন, আপনাকে অবশ্যই ওই অ্যারেঞ্জমেন্টের সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আপনি না করতে পারবেন না, আপনি কোর্টে যখন যাবেন তখন কোর্ট বলবে, এই কথাই বলবে কোর্ট, যে আপনাকে করতে হবে, ঠিক হুম আছে? হুম। জি এবং জি। এবং এই আবার আপনাদের প্রশ্ন আসতেছে যে তাহলে কি আমি খালি ঠকবো? না, ঠকবেন না তো, আপনাকে তো আবার ইয়েও দেওয়া লাগবে। আপনাকে স্কিম মানে এই জন্য তো স্কিম মানেই হলো কি উইন উইন সিচুয়েশন হবে। যেমন কি আগে আমার ধরেন ছিল, মানে আমি আমি ছিলাম ডিপোজিটর, আমি ওখানে পাইতাম হলো 7%, আপনি আমাকে জি। বন্ড দিলেন, হ্যাঁ, আপনি বললেন যে জি ভাই স্যার। বন্ড, হ্যাঁ, সরকার গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ, আপনি বন্ডে টাকা দেন, এখানে পাবেন 9%, তাহলে যে টু জি স্যার। পার্সেন্ট কি হলো? 2% বেশি পাবেন, তাই জি। না? তখন আপনি জি ছাড় স্যার। দিবেন। তো এই এগুলো হলো অনেক নলেজেবল এবং অনেকই, আমি একেবারে স্পষ্ট করে বলতে পারি যে যারা এখানে আছে এরা হলো ফাঁকা, ওই যে মুখে ফাঁকা বুলি আর ভিতরে খালি, জি বুঝতে স্যার। পারছেন? এটা এটা স্যার, এটা ট্রু, এটা হ্যাঁ, নো ডাউট। মানে বললাম তো যে ওই যে হ্যাঁ, যে মুখে ফাঁকা বলি আর ভিতরে খালি, এই যা যা স্যার আছে, আলটিমেটলি তো এবং আমাদের আলটিমেটলি প্রফেশনের লোক যে আছে সে জি। সহ বলবো আমি, হ্যাঁ, সে সহ জি বলবো, স্যার। কারণ এটা নাথিং, কিছু হয় নাই। অথবা ওনারা যদি আরো করতে পারতো, আমি বলি আপনাকে আরো করতে পারতো, যে পসিবল যদি বায়ারও খুঁজতো, হ্যাঁ। তাও একটা মানে এটা একটা ভালো না সলিউশন স্যার, এটার তো আসতো। এরকম একটা সলিউশনও হয়তো পাওয়া যেত, যেমন হ্যাঁ, মানে হ্যাঁ, ধরেন মানে আমরা পেপার পত্রিকায় পড়ে যেটা বুঝছিলাম, হুম, হুম, মানে ইউনিয়ন ব্যাংক, তারপরে আপনার হচ্ছে জি 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 গ্লোবাল জি, ইসলামী ব্যাংক, এই দুইটা হুম, কিন্তু ইসলামী ব্যাংকের টাকাগুলি বের করে নিয়ে এই দুইটা ব্যাংক বানিয়েছিল, মানে এটা হ্যাঁ পেপারের হ্যাঁ হ্যাঁ, ভাষ্য অনুযায়ী। রাইট তাহলে রাইট, আপনি ইসলামী ব্যাংকের সাথে এই দুইটাকে মার্জ করে দিতেন, হুম হুম হুম। তাহলেও ওই তো তো মার্চ করতেন, তখন কি কিন্তু হতো, আমার কথা তাহলে হলো কি, মার্জার এন্ড অ্যাকুইজিশনেই আপনি এটা ইজিলি হ্যাঁ, মার্চ হচ্ছে। অ্যান্ড অ্যাকুইজিশন ওই মুখে মুখে ওই রেজলিউশন অ্যাক্ট করছে, কিন্তু আসলে না মানে স্যার, মানে রেজুলেশন শুনেন অ্যাক্ট রুলস তো, অফ ল এটা যেটা তো বলে, অ্যাক্ট, আইনের আইন অ্যাক্ট না বলে, তো, এটা তো হচ্ছে রুলস অফ ল, অ্যাক্ট না তো স্যার। কোনো রুলস অফ ল করা হয় নাই। তারপর মানে আমি হ্যাঁ। একটা বলি, জি। আপনি বলছেন যে শূন্য শূন্য শেয়ার ঘোষণা করবেন, এখন থেমে না। গেছে কিন্তু, কারণ মানে বলছে একটা মানে নলেজ নাই তো, এমনি হ্যাঁ একটা জি বলে, স্যার। এখন কিন্তু থেমে গেছে কেন? হ্যাঁ। আমরা তোই করছি, আমি তো আমি তো লিখছি, আমার রিপোর্ট গেছে আমার, হ্যাঁ, যে জি এখন স্যার। থেমে গেছে কেন? যে শূন্য শেয়ার ঘোষণা করবেন, ঠিক আছে না, ভাই, এটা তো আপনি, এটা তো না, যে যে যাকে ডাইরেক্টর চুরি শূন্য করছে, শেয়ার ঘোষণা করছেন তার তো হ্যাঁ, রাইটস না না, আপনি যে ভায়োলেট ডাইরেক্টর করে চুরি দিচ্ছেন। করছে 5,000 কোটি, ওর শূন্য হলি কি আর না হলো কি, কিন্তু আমার তো, জি। হ্যাঁ, আমার তো হলো মানে মাত্র হলো 200 শেয়ার, আমারটা শূন্য জি করবেন স্যার। কেন? জি স্যার। তাই না? আমি কিন্তু জি চুরি করি স্যার। নাই। জি এটা স্যার। কি আইনে আছে নাকি? উচিত না ছিল স্যার। যেটা, সেটা হলো যে পসিবল বায়ার খোঁজা। কারণ এখন যে ব্যাংকের ব্যবসা বলছে তার কাছে ব্যাংকের লাইসেন্স দাম আছে, আপনার আমার কাছে দাম নাই, তার কাছে ওটা দাম কিন্তু আছে স্যার, 2,000 কোটি 5,000 কোটি টাকা দাম হ্যাঁ আছে, এটা ঠিক আছে। তাই না? কিন্তু জি। সেটা না করে উনি শূন্য ঘোষণা করলো, বুঝতে পারছেন? এখন আর কথা বলে না এখন আর। তো এগুলা এগুলো হয়েছে কি জানেন, এগুলো তো মানে এগুলো পরে জানবেন, আজকে আমি আলোচনা জি করলাম, স্যার, পরে বলবো। যাই হোক, অনেক পরে বিষয় আমরা আছে, বললাম যে, মারফতি আছে আর কি তো এর মধ্যে। আমরা শোনেন, আজকে আমরা আপনাদের কাছে আমি একটু একটা একটা জিনিস বলি, আজকে আমি 2টা ক্লাস নিতে পারবো না, মানে আমার ওই বাসায় 2জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আসছে, তাদের সাথে আমার এখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে আমার বাসাতে আপনাদের, হ্যাঁ, তো সেই জন্য আমি আজকে মানে করছি যে আমরা আজকে আমি একটা ক্লাস নেব, হ্যাঁ, মানে আমি জি হয়তো স্যার। আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো বাবা, 5-7 মিনিটের মধ্যে ওনাদের ওখানে যেতে হবে। তো সেই জন্য আমি সরি বলতেছি যে, তো আমি মনে করি যে আপনারা যদি রিয়েল, আমি, আপনাদের কি মনে হচ্ছে যে এই ক্লাসটা কিছু শিখতে পারবেন নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার আপনি অবশ্যই। মানে এরকম আলোচনাগুলি হলে স্যার মানে জি, আইজ ইয়ে ভালো শেখা যাবে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই আলোচনা হবে হবে মানে কি, আমি তো বললাম যে আপনাদের এখানকার না, আপনাদের বাহিরের, আমি তো বললাম যে আপনাদের মানে বললাম তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইসিএমএ যে যে জানে তারা সবাই কিন্তু আমার সাথে এগুলো নিয়ে আলোচনা করে, সবাই, জি স্যার। বুঝতে পারছেন? ওই আমি যদি মানে খাইতেও যাই, এই সেলিম ভাই পাইছি, ভাই একটু, আচ্ছা আচ্ছা, বলেন বলেন কি বলবেন বলেন, এরকম করে ওই সেখানেও একটা ইয়েতে গেছি, পার্টিতে গেছি, ওখানে দেখা হলি পরে ভাই বলে, আচ্ছা রে বলেন কি করতে হবে, বলেন বলেন,
এরকম তো এই জন্য বলি যে আপনাদের বলতে চাচ্ছি এটা কেন, আমার জন্য না, এটা যে আপনাদের মধ্যে যাতে কনফিডেন্স আসে, আবার আপনারা পড়েন পড়েন আপনাদের ক্লায়েন্ট সহ যে কোনো সমস্যা আপনারা এটা জানলে আপনারা দেখবেন যে পরে আপনার এই সেম জিনিসই আপনারা যখন, এখন তো আপনাদের বিজনেস লতে না এখন, স্যার এটা ইনা বিজনেস ল তো এটা তাই না, বিজনেস জি লতে। বিজনেস জি ল, জি স্যার। স্যার। হ্যাঁ আপনারা তো পরবর্তীতে যাও দেখবেন যে তখন হয়তো আর একটু বেশি আলোচনা থাকবে, কিন্তু এই জিনিসগুলি থাকবে। সুতরাং আমি মনে করি কি যে এখন থেকে ভালোই হইলে আপনাদের ভালো হবে। তো গ্যারান্টি আপনারা বুঝছেন, শেয়ার বুঝতে পারছেন, আনলিমিটেড কোম্পানি এটা একটু দেখেন। ইন দিস কোম্পানি দ্য লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার ইজ আনলিমিটেড, অ্যাজ পার্টনার ফার্মে যেমন, স্যার পার্টনারশিপ ফার্মের যেমন, মানে হ্যালো সেরকম স্যার, এক্সকিউজ মি স্যার। পাস্ট মেম্বার্স হু সিজ টু বি মেম্বার্স উইদিন দ্য প্রিভিয়াস ইয়ার, মানে আগের বছরের মধ্যে যারা যে সমস্ত মেম্বার চলে গেছে মে বি লায়াবল, তারাও লায়াবল হবে ইন রেসপেক্ট অফ ডেপস ইনকার্ড। হ্যাঁ, যদি কি হয়, মানে তাদের সময় যদি সে চলে গেছে কিন্তু তার সময় যে লায়াবিলিটিটা তার সময় হয়েছে, সেই লায়াবিলিটিটা যদি মানে আনপেড থেকে যায়, কখন বলছে কি যে এই যে সিস্ট্রি মেম্বার, হাউভার দেয়ার ইজ নো সাচ লায়াবিলিটি অফ মেম্বার্স আনটিল কোম্পানি ইজ ওয়েন্ডিং আপ। এক্ষেত্রেও তাই, কোম্পানি যদি ওয়েন্ডিং আপ হয় সেই ক্ষেত্রে আনলিমিটেড কেন বলছে, তারা কিন্তু চলে গেছে কিন্তু তাদের সময় একটা লায়াবিলিটি ছিল, তারাও তার মানে হবে তারা ভাগিদার হবে তারা ইহারে। এই জন্য বলছে আনলিমিটেড লায়াবিলিটি, বলছে আর আনলিমিটেড কোম্পানি মেবি উইদাউট শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ, উইদাউট হইতে পারে, উইথও হইতে পারে, ওই গ্যারান্টি ক্ষেত্রে তাই বলা আছে। এবং বলছে দে মাস্ট, হ্যাঁ, রেজিস্টার দেয়ার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আপনারা বুঝলেন কিনা বলেন, আনলিমিটেড কোম্পানি বুঝছেন কিনা? সেলিম স্যার, সেলিম স্যার ক্লাস কি শেষ? কে বলছি সেলিম স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে ক্লাস আমি করবো আর কি, এই একটা নিব। ও আচ্ছা, ঠিক আছে স্যার, কথা কে কে বলছেন? কি ভাই, আরিফ ভাই নাকি? না, মোশাররফ হোসেন না কি জানি দেখলাম। হ্যাঁ, জি, আরিফ ভাই বলছিলাম, আরিফ ভাই। ও আরিফ ভাই, হ্যাঁ আমি সেটাই তো বাসায় জানি, যাচ্ছি। ওকে, কণ্ঠ থ্যাংক তো ইউ। সেটাই। আচ্ছা ভাই, হ্যাঁ, এই যে ই হবে এখন, আপনি কি চলে যাচ্ছেন? সরি, আচ্ছা, হ্যাঁ উনি আমাদের আর কি এফসিএ, আমার আমার স্যার বন্ধু আর একটা কি, হ্যাঁ, আরিফ কোশ্চেন ভাই। ছিল স্যার। হ্যাঁ, ও মোশাররফ কি আমাদের মোশাররফ নাকি এটা? ইয়ে, হ্যাঁ, বুঝতে পারছি আর কি, হ্যাঁ বুঝতে পেরেছি, আরিফ ভাই এখানকার মোশাররফ, হ্যাঁ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ মোশাররফ, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আসো না, আমি তো জি স্যার, বুঝতে আমি পারি স্যার নাই। আসছি, ওই স্যার শুনতেছিল, তারপর স্যার একটু অ্যাড করলো স্যার আপনার সাথে। আচ্ছা আচ্ছা, গুড, না ঠিক আছে ঠিক আছে, জি থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ, স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আরিফ ভাইকে বলে দেন আমি পরে ফোন দিচ্ছি, আমি শেষ করি, হ্যাঁ ঠিক জি আছে। স্যার, স্যার চলে গেছে। আচ্ছা, তো আমরা দেখি তাহলে এই যে আনলিমিটেড কোম্পানি স্যার আর একটু একটু স্যার একটা একটা লাইনে একটু ক্লারিফিকেশনের ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন 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 However, বলেন। there is no such liability of members until the company is ওয়ার্নিং, wound up, মানে ওয়াইন্ডিং আপ না হওয়া পর্যন্ত এই লায়াবিলিটিটা অ্যাক্টিভ হবে না, এরকম কোনো না, কিছু হ্যাঁ বোঝাচ্ছে? রাইট, তখন এটা, হ্যাঁ এটা হবে না, কারণ হলো যে কখন হয়, মানে আমি প্রথমে বলতেছি যে আপনি বর্তমান মেম্বার আছেন এবং 1 বছর আগেও যারা মেম্বার ছিল ওই হুম, সময় যে লায়াবিলিটি, সেই লায়াবিলিটির জন্য সে কি হবে, সেও লায়াবল হবে, কিন্তু কখন হবে সে লায়াবল, যদি অ্যাট ওয়াইন্ডিং দি আপ টাইম অফ হওয়ার সময়। ওয়ান্ডিং আপের সময় যদি লায়াবিলিটি ক্রিয়েট হয় তবেই হবে, তখন যদি আচ্ছা, লায়াবিলিটি ক্রিয়েট না হয় তাহলে তো হবে না। ওকে। তাহলে মানে এই ধরনের কোম্পানিটাকে মানে মোর সেফ ফর দ্য ক্রেডিটরস, বুঝতে পারছেন, জি মানে স্যার। গ্যারান্টির ক্ষেত্রেও যেমন এখানেও তাই। সেই জন্য কোম্পানির প্রকারভেদ, শেয়ার, লিমিটেড বাই শেয়ারস, গ্যারান্টি অ্যান্ড আনলিমিটেড কোম্পানি। ওকে, আচ্ছা স্যার, তাহলে যদি এটাই হয় তাহলে সবাই হলো কোম্পানি লিমিটেড বাই শেয়ারে কেন, যে আনলিমিটেড কোম্পানি বা লিমিটেড বাই না গ্যারান্টিতে না, মানে রেজিস্টার্ড হয় শেয়ার না কেন? যাই কেন, শোনেন এখন তো আইন তো গাইন হয়ে গেছে, আমি সবসময় বলে থাকি আইন তো আর আইন নাই। যেমন এই যে আপনি বলতেছেন যে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস, আসলে যদি কোম্পানির লায়াবিলিটি যদি লিমিটেড বাই শেয়ার হইতো, জি হ্যাঁ, জি তাইলে তো স্যার। আসলে মানে ব্যবসা বাণিজ্য বেড়ে যেত এবং সবকিছু নিয়েই আলাদাভাবে হয়তো আমি আপনাদের যেমন বলি, আপনি এখন ব্যাংকে থেকে ধরেন একটা লোন দিচ্ছেন একটা ইটা, তো এখন তার জি তো হলো 5 কোটি টাকা তার হয়তো ইয়ে আছে, তার হয়তো ক্যাপিটাল আছে, জি তাইলে স্যার। আমাদের আইন অনুযায়ী কি বলে যে তার লায়াবিলিটি লিমিটেড বাই 5 কোটি। শেয়ার সে 5 কোটি টাকার বেশি হলেও দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু শোনেন, যখন ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট হয়েছে ওইখানে হ্যাঁ, তো আর
ওই ব্যক্তি ছিল না, ওখানে ছিল কে, অন্য ব্যাংকের মানে এমডি সাহেব। খেয়াল করেন হুম। আইনটা যখন হয়েছে ব্যাংকিং কোম্পানিজ জি। অ্যাক্ট, সে তো নাকে তেল দিয়ে ঘুমাবে কিভাবে? এই জন্য নাকে তেল দিয়ে ঘুমাবে, 3টা গাড়ি, 20 লক্ষ টাকা বেতন, এগুলো কিভাবে এনশিওর করার জন্য কোথায় কোথায় আইনের চেঞ্জ করা লাগবে, যে এইটার সাথে ওইটা, তার সাথে গ্যারান্টি এবং তার পার্সোনাল গ্যারান্টি, অমুক তমুক না হলে পরে তাকে লোন দেওয়া হবে না। তা আমার প্রশ্ন হলো, তাহলে ওনার যে কোম্পানির যে মানে শেয়ার, মানে লায়াবিলিটি লিমিটেড বাই শেয়ার, তাহলে এর তাহলে অ্যাপ্লিকেশন কোথায়? হয় আপনি তাকে বলবেন যে ভাই তুমি 10 কোটি চাইছো, তোমার ক্যাপিটাল বানাও 10 কোটি, আদারওয়াইজ তাকে আপনি বলবেন। তা না হলে আপনি দেখবেন যে তার আসলে বিজনেস, যে বিজনেস করার তার যে মানে আর কি সামনে যে, হ্যাঁ, মানে ফরকাস্টিংটা আপনার দেখতে হবে, যে সেটা, মানে সে কি লং টার্ম বিজনেস করবে নাকি শর্ট টার্ম হ্যাঁ, বিজনেস করবে সেটা দেখতে রাইট হবে। রাইট। তাহলে এরা দেখে যে এগুলো দেখবো না, খালি দেখবো যে অডিটরের সাইন আছে কিনা, অথবা দেখবো যে অ্যাকাউন্টস একটা 2 নম্বর অ্যাকাউন্ট বানানো হয়েছে কিনা, বাস। আর না হলে পারে ওই ডাইরেক্টর সাহেবের জমি আছে নাকি সাভারে, ওই ওই জমি ওখানে আমি অ্যাড করে দেবো, কারণ ব্যাংকিং কোম্পানি চাকরি তো আমিই লেখছি। এই জন্য বাংলাদেশে ব্যবসাও বাড়ে না, ঋণও আদায় হয় না। এখন বুঝতে পারছেন? এবং সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে স্যার হলো মানে আপনি যেহেতু ব্যাংকিং এর উদাহরণ দিলেন, মানে হুম। পাবলিক ডিপোজিটরের কোনো সেফটি নাই তো স্যার এইগুলিতে। নাই, মোটেও নাই, থাকবো কোথেকে? মানে আমি নিজের আপনি টাকা দিয়ে মানে দিয়ে আমি ই করতেছি। কোনোভাবেই সেফটি পাওয়া যাচ্ছে না তো। না, এই যে সেটা পাওয়া যাবে না তো, কারণ আমি তো ব্যবসা দেখি না। জি আমি তো ব্যবসা দেখি না যে তার কি অর্ডার আছে, আসলে তার ব্যবসাটা এখন ধরেন, এই যে ধরেন কোনো কোনো কোম্পানি আছে যে, যেমন যারা এই যে শিরিন সেল করে, এই যে জেএমআই, জেএমআই জি এক স্যার। সময় কি ছিল, এখানে বাংলাদেশে সমস্ত ওষুধের কোম্পানি তাদের প্রোডাক্ট নেওয়া লাগছে। এখন আপনি যখন এই জেএমআই ক্ষেত্রে যখন আপনি লোন দিবেন, তখন কি চিন্তা করবেন? আর অন্য কোম্পানি যে আপনি যখন তার সেলের স্ট্রাকচার কি, তার অর্ডার কি, আপনি সেখানে কি চিন্তা করবেন? সেই চিন্তাটা করবে ব্যাংক। তো ও কিছুই চিন্তা করে না, ও চিন্তা করে যে আমার মানে লিমিটেড বাই শেয়ার, আমি আমি প্রাইভেট কোম্পানিতে যাব, আর ওই ডাইরেক্টর 4 জন, তাদের যে সাভারে জমি আছে, ওই জমি সব হুম। গ্যারান্টি দিব, বাস হয়ে গেল। আমার এত চিন্তা করে এবার কেন, আমি তার ওইটার বাড়ি আছে। বেসিসে হাজার হাজার কোটি টাকা ব্যাংক হ্যাঁ, জি থেকে জি। নিবে। সেজন্য ওরাও করে কি, ওরা ওই যে যার দাম 100 টাকা, সরি 100 কোটি, ওটা দেখায় 1000 কোটি। 1000 কোটি। হ্যাঁ, কারণ ও তো আমার ব্যবসা দেখে না। জি স্যার। এবং আমি দেখছি আমাদের প্রফেশনাল লোকও, আমি দেখছি আমাদের প্রফেশনাল যারা, তারাও ন্যূনতম পরিশ্রম ওখানে দেয় না। অথচ আমি দেখছি এরকম যে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী, সে কত রকম ভাবে সে মানে টাকা পয়সাই করে সে লোন শোধ করতে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে যেটুকু ছাড় দিলে ও একটু দাঁড়ায় যাবে, ওই ছাড়টুকু দিবে না। হুম। মানে জি সোজা স্যার। কথা হলো পারফরমেন্স, পারফরমেন্স মানে কি, আর একজনের ঘাড়ে ধরে টাকা এনে পারফরমেন্স, বাস। বুঝতে পারছেন? জি যার জন্য হচ্ছে জি না। স্যার। তেলা মাথায় তেল দিচ্ছে আর কি সবাই। জি জি জি, হ্যাঁ। অথচ ও দেখেন, ও যখন এক্সপোর্ট করছে, তখন দেখছি সে প্রায় 300 কোটি টাকা তার এফডিআর আছে। হ্যাঁ, এবং সে বলতেছে আমার এফডিআর থেকে অ্যাডজাস্ট করেন, সুতরাং অ্যাডজাস্ট করার সময় আমাকে আমাকে এই ছাড়গুলো দেন। কিছু না, ওরা খালি মানে তাকে বুঝায় সুঝে কিভাবে 10 কোটি বেশি নেওয়া যায়, সেই চিন্তা তারা আর কি। জি স্যার। এটাই হলো বাংলাদেশ। বুঝতে পারছেন? জি এটাই বাংলাদেশ। তো আমরা আসলে আইন আইন ভালো করে জানবো, যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার মানে আসলে তার তার আসলে গ্যারান্টি আসলে লিমিটেড বাই বাই দ্য অ্যামাউন্ট অফ দ্য শেয়ার হওয়া উচিত ছিল। কিন্তু অন্য অন্য আইন চেঞ্জ করে, বললাম তো, আইন চেঞ্জ করে এর 12টা বাজায় ফেলছে, এই আর কি। আচ্ছা স্যার, ওই যে ইয়েতে যে প্রাইভেট কোম্পানি আর এসে পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলো কি কর্পোরেশন সার্টিফিকেট লাগে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা আছে, এই যে পরেই আছে, দুইটারে আমি লাগে? বলবো। এই যে এরপরই সার্টিফিকেট অফ, হ্যাঁ, ইনকাম সার্টিফিকেট, আমি সবই বলবো, পারমিশন সব বলবো। তা আমরা এখন বলি, আমরা যে পর্যন্ত পড়লাম এগুলোই পড়বো। এখানে এই যে আনলিমিটেড কোম্পানি পর্যন্ত পড়লাম, স্ট্যাটিউটরি কোম্পানি বলতে আসলে কোনো কিছু আমাদের এখানে আছে যেগুলা, সেগুলো হলো যে অর্থাৎ আলাদা স্ট্যাটুট করে যে কোম্পানি করা হয়, যেমন বিডিবিএল ব্যাংক, ওটার জন্য আলাদা আইন। তারপরে এই বাংলাদেশ মানে সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের আন্ডারে যেগুলো আছে আলাদা আইনে, ওগুলাকে বলা হয় স্ট্যাটিউটরি কোম্পানি আর কি, যেগুলো নর্মালি যেগুলো সরকারের আর কি, সেগুলো। তো চার্টার্ড কোম্পানি বলতে বাংলাদেশে কিছু নাই। এটা ওই যে মানে ইন্ডিয়ান বইতে আছে, সেটা দেখে দেখে এখানে লেখছে। এটা পড়া লাগবে না, যেমন কাটা দেওয়া আছে, দেখেন, এটা পড়তে হবে না। রেজিস্টার্ড কোম্পানি বলতেও কিছু নাই, হ্যাঁ, কারণ কোম্পানি হইলে আমাদেরকে রেজিস্টার্ড হইতে হয়, শুধু আনরেজিস্টার্ড কোনো কোম্পানি নাই। সাবসিডিয়ারি আছে। তো আমরা এক কাজ করবো, আজকে আসলে আমরা, আমি রাখতে চাই আজকে, যদি আপনারা যদি অনুমতি দেন, আমরা সামনের দিন এসে আমরা সাবসিডিয়ারি গ্রুপ এগুলো নিয়ে কথা বলবো। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, আমরা একটা ক্লাসই নেবো আজকে, ইনশাল্লাহ। জি স্যার। অন্যদিন তো আপনারা ভালো করে পড়ে আসেন, আমরা এই করবো আর কি।
তো সবার স্যার কাছে একটা আসলে কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার আমাদের এক্সামের কোশ্চেনটা কেমন থাকবে, মানে কোশ্চেন এক্সামের কোশ্চেন প্যাটার্নটা থাকবে কেমন তো আসবে? আপনি জানেন মাল্টিপল থাকবে, এমসিকিউ জি থাকবে। স্যার, সিনারিও বেসটা কত দূর থাকবে, কত মার্কসের? না, আপনাদের তো সবই তো এমসিকিউ থাকে না, সবই তো এমসিকিউ থাকে। এইটাতে কোনো সিনারিও বেস কোশ্চেন থাকবে না? না 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 না, এখানে তো সবই তো এমসিকিউ। ওকে স্যার। আপনাদের এই বইয়ের শেষেই দেওয়া আছে দেখেন, ওই যে মডেল কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে দেখেন। হয়তো দুই একটাই মানে এরকম হয় যে হয়তো উপরে একটা কেস বলে দিল, সেই কেসের আলোকে দিল আপনাদের, এরকম হতে পারে। সেগুলো আমরা পড়া শেষে আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ওকে, ইউ স্যার। জি ওয়েলকাম। তো ঠিক আছে, তাহলে আমি রাখি আজকে, হ্যাঁ প্লিজ, হ্যাঁ। জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ কথা হবে, জি জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ। وإنه صراط